মুক্তা বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে। উচ্ছৃঙ্খল জীবনযাপন করাই তার একমাত্র লক্ষ্য। সে বাসায় কাউকে মানে না। মুক্তা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সব ছেলের ক্রাশ সে। লম্বা ঘন চুল, চোখের নিচে ঠিক কোণে একটা ছোট্ট তিল আছে, যা তাকে অপরূপ করে তুলেছে। ওইদিকে আমাদের গল্পের নায়ক আমিন আহমেদ। গরিব মধ্যবিত্ত পরিবারে তার জন্ম, তা নিয়ে কখনো ক্ষোভ করেনি। আমিন তার পরিবারকে খুব ভালোবাসে। আমিনের পরিবার বলতে আব্বু আম্মু ও দুই বোন। বড় বোন রাশি, ছোট বোন লিজা। দুই বোনকে আমিন খুব ভালোবাসে। তাদের সব আবদার আমিন রাখে। লিজা কলেজ স্টুডেন্ট, মুক্তার সঙ্গেই পড়ে। মুক্তা লিজাকে পছন্দ করে না, কারণ লিজা গরিব তাই। কিন্তু একদিন এই উচ্ছৃঙ্খলহীন জীবনে যে কেউ জায়গা করতে পারেন, সেটা মুক্তা কখনো ভাবেনি। তখন সেপ্টেম্বরের শেষ দিন। মুক্তা তার কিছু ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আউটিংয়ে যায়। সেখানে কার একটা ছোট্ট জায়গায় ক্রিকেট ম্যাচ ছিল। মুক্তার বরাবরই ক্রিকেট খুব পছন্দ, তাই সে যখন শুনলো তারা যেখানে আউটিং এসেছে তার পাশে একটা মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, কথা শুনে মুক্তা তার সব থেকে কাছের ফ্রেন্ড আনবিকে বলে, আনবি, হ্যাঁ বল। চল না ক্রিকেট খেলা দেখে আসি। শুনলাম এখানে নাকি ক্রিকেট ম্যাচ হচ্ছে। বাংলাদেশের টিম থেকে অনেকে আছে। আর তুই তো জানিস আমি কার ভক্ত। দেখ মুক্তা, আমরা এখানে আউটিং এ এসেছি, তুই এখন খেলা দেখতে গিয়ে আমাদের আউটিং মাটি করতে চাইছিস। ঠিক আছে, তোরা আউটিং এনজয় কর, আমি আমার খেলা এনজয় করি। কথাটা বলেই মুক্তা এক সেকেন্ড দেরি না করে খেলা কোথায় হচ্ছে খবর নিয়ে সেদিকে পা বাড়ায়। তাকে চলে যেতে দেখে আনবি মনে মনে ভাবে, পাগল মেয়ে একটা, কি যে করে নিজেও জানে না। নিজের মর্জির মালিক, কারো কথা শোনা ওর কম্য না। যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে। এর এই উচ্ছৃঙ্খল জীবনকে শুধরে দিতে কেউ কি আসবে? এমন সময় মুক্তা মাঠের কাছে গেছে, আর হঠাৎ বল এসে মুক্তার মাথায় লাগে। মুক্তা মাথা ধরে বসে যায়। তখনই সবার মাঝে একজন বলে ওঠে, আলিম, এটা কি হলো? তুই মেয়েটাকে মেরে দিলি, এখন কি হবে? আরে আমি কি ইচ্ছে করে মেরেছি নাকি? শ্রাবণ বল ছাড়লো আর আমি ব্যাটে টাচ করেছি। আমি কি জানতাম নাকি যে বলের সামনে কেউ চলে আসবে? আমিন কথাটা বলেই মেয়েটাকে হাত ধরে তুলতে যায়। তখন মুক্তা বলে, হিটস ওকে, নো প্রবলেম, এটা হতেই পারে। আপনি তো আর নিজে থেকে কিছু করেননি। থ্যাঙ্কস। অন্য কেউ হলে হয়তো ভুল ভাবতো। তেমন কোনো ব্যাপার নয়। আপনি? আসসালামু আলাইকুম, আমি আমিন আহমেদ। আপনি? আমি জান্নাতুল নুসরত মুক্তা, সবাই মুক্তা বলেই ডাকে। নাইস নেম। কি করেন? আমি স্টুডেন্ট। আমার গল্প পরে শুনবেন। এখন খেলা শেষ করুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি আসছি, পরে কখনো কথা হবে। ওকে মিস্টার আমিন। আমিন খেলার মাঠে চলে যায়। মুক্তা দূরে দাঁড়িয়ে খেলা দেখছে। আমিন মাঝে মাঝে মুক্তার দিকে তাকায়, আবার খেলায় মন দেয়। হঠাৎই আমিন দেখে মুক্তা নেই। মুক্তাকে দেখতে না পেয়ে অবাক হয়, কিন্তু সেভাবে আর কিছু না ভেবে খেলায় মন দেয় এবং জিতে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসতে লিজা আমিনকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, কংগ্রাচুলেশন। আমিন লিজার মুখে কনগ্রাচুলেশন শুনে অবাক হয়ে বলে, লিজা, আমি তো তোকে বা বাসায় কাউকে জানাইনি আমি ম্যাচ জিতেছি। তাহলে তুই কি করে জানলি? কি করে আর জানবো? আমাকে শ্রাবণ ভাইয়া বলেছে কল করে। এই শ্রাবণ ছেলেটার পেটে কিছু থাকে না, আগে ভাগে সব বলে দেয়। আমার সারপ্রাইজে পানি ঢেলে পুরো পানি পানি করে দেয়। ইডিয়েট একটা। আসুক আজ, তারপর ওর হচ্ছে। আম্মু আব্বু কই? আব্বু আম্মু রুমে আছে। তবে হ্যাঁ, আব্বু আম্মু কিছু জানে না। সত্যি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, আব্বু জানে তুই বন্ধুর বাসায় আছিস। ওকে, থ্যাংক ইউ বনু। আব্বু যদি জানি আমি ক্রিকেট খেলতে গেছি তবে আমি শেষ। আব্বু আম্মু যে কেন তোকে বুঝে না কে জানে। তুই যেভাবে বুঝেছিস আমাকে, অন্য কেউ আমাকে বুঝলো না। চিন্তা করো না ভাইয়া, একদিন সবাই তোমাকে ঠিক বুঝবে। সেদিন তোমার নাম সবার মুখেই থাকবে। এখন এসো, খেতে দিই। এখন খাবো না, বন্ধুদের সঙ্গে খেয়ে এসেছি। ওকে, তাহলে ঘুমিয়ে যাও। এদিকে দেখি আমাদের গল্পের নায়িকা কি করছে। মুক্তা বন্ধুদের কাছে যেতেই আনবি বলে, কোথায় চলে গিয়েছিলি? তোকে খুঁজতে গিয়ে আকাশ চোট পেল। কি হয়েছে ওর?
তোকে খুঁজতে গিয়ে একটা ছেলের সঙ্গে হাতাহাতি হয়। কি বলছিস? হাতাহাতি হলো কেন? মুক্তার কথা শুনে আকাশ বলে, আর বলিস না, তোকে খুঁজতে গিয়ে একটা ছেলেকে ধাক্কা মেরে ফেলি ভুল করে। ধাক্কা মারলি বলে মারলো? আরে ছেলেটা তো পাগল। কথাটা শুনে মুক্তা হেসে ওঠে। আকাশ মন খারাপ করে বলে, আমি তোর জন্য মার খেলাম আর তুই হাসছিস। মুক্তা কোনো রকম মুখ চেপে বলে, আচ্ছা আচ্ছা, সরি। এখন বল, ব্যথা কেমন? ব্যথা একটু কমেছে। ওকে, রেস্ট নে। এমন সময় মুক্তার বাসা থেকে তার বোন মধু কল করে। মুক্তা কল রিসিভ করে বলে, হ্যাঁ মধু বল। আপু তুই কবে বাসায় ফিরবি? আপু জানতে চাইছে। সেটা আমি বলতে পারবো না। আপু তোর কি আমাদের কথা মনে হয় না? তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করিস না। আমি যেটা করতে চাই সেটাই করি, তুই জানিস। আপু একবার তো আমাদের। বললাম তো আমি পারবো না, তোরা যা পারিস কর। আব্বু তোর জন্য ছেলে পছন্দ করে রেখেছে, ওরা সামনের সপ্তাহে আসবে দেখতে। আমি কিন্তু এসবে নেই, তোদের যা ভালো লাগে কর। বলেই মুক্তা কল কেটে দেয়। মধু তার আব্বুর কাছে গিয়ে বলে, আব্বু আপনি বিয়ে করতে চায় না, ও আসতে চায় না। আমিও দেখি ও বিয়ে না করে কি করে থাকে। ওই ছেলের সঙ্গেই হবে বিয়ে। মধু তার আব্বুর সঙ্গে কথা বলছিল। এমন সময় মধুর আম্মু এসে বলে, তুমি এমন জিদ করছো কেন? মেয়েটা তো এখন পড়ছে, তুমি তো জানো মেয়েটা একরোখা, জেদি, নিজের মন মর্জি চলে। আমিও ওর আব্বু, ও আমার মেয়ে, আমিও ওর বিয়ে দিয়েই ছাড়ব। এভাবে মেয়ের অমতে গিয়ে বিয়ে ঠিক করা ঠিক হবে? তুমি চিন্তা করো না, আমি ওর ভালোর জন্যই করছি। ওটা কি মেয়েটা বুঝবে? ও তো ওর জিদ নিয়ে আছে। সেটা তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি। এখন দেখো ডিনার রেডি হলো কিনা। ওকে, আসো দেখছি। মধু যা, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। ওকে আম্মু। মধু সিঁড়ি দিয়ে সোজা তার বড় ভাইয়ের রুমের দিকে যায়। গিয়ে দেখে তার ভাই কলে কার সঙ্গে কথা বলছে। মধু গিয়ে বলে, ভাইয়া তোকে আম্মু ডাকছে, খাবি? আসছি বল, তুই যা। ওকে জলদি আয়। মুক্তা ও তার বন্ধুরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে বসে আছে। এমন সময় আনবি বলে ওঠে, আকাশ তুই এখন কেমন আছিস? এখন একটু ভালো, তোরা এখানে মজা করছিস বলে বাইরে এলাম। একা একা টেন্টে ভালো লাগছিল না। বেশ তো, ভালো করেছিস। বস, সবাই মিলে গল্প করতে ভালোই লাগে। সবাই মিলে আড্ডা করে যে যার রাতে ঘুমাতে যায়। আনবি আর মুক্তা একটা টেন্টে, আখি তানিশা একটা টেন্টে, আকাশ, আরব, সাগর একটা টেন্টে। ওদিকে আমির নিজের রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর মনে মনে ভাবে, আম্মু আব্বু কবে আমার খেলাকে একটু সাপোর্ট করবে? কবে বুঝবে আমি ক্রিকেট কতটা ভালোবাসি? আমিন এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে শুয়ে পড়ে। সকাল সকাল আমিনের মায়ের ডাকে আমিনের ঘুম ভাঙে। আমিন এসে তার মাকে বলে, হ্যাঁ আম্মু বলো। কি ব্যাপার তোর? কতদিন এইভাবে চলবে? কি করব আমি? আমি তো চেষ্টা করছি, কিন্তু কিছু হচ্ছে না। আমিনের আব্বু এসে বলে, কি করে মিলবে? চেষ্টা করলে তবে না হবে। সারাক্ষণ যদি বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াস, কাজের জন্য ছোটাছুটি না করিস, তো কি করে হবে? আব্বু আমি চেষ্টা করছি। কাল কোথায় গিয়েছিলি তুই? কোথায় যাব? বন্ধুর বাড়ি। এইটাই সারাদিন বন্ধু বন্ধু করে গেলি। একটা যে বোন আছে মাথার ওপর, সেদিক কোনো হুঁশ আছে? সারাক্ষণ বন্ধু বান্ধবদের নিয়ে পড়ে আসিস। আমি তো চেষ্টা করছি। আমি কাল একটা অফিসে ইন্টারভিউ দিতে যাব, দেখি কি হয়। আজ পর্যন্ত কত ইন্টারভিউ দিলি, একটাতেও তো সফল হতে পারলি না। এবার দেখি কি হয়। আমি এবারে ইন্টারভিউ ভালো করব। তোর কোনো কথায় আমার ভরসা নেই। ওদের কথার মাঝে লিজা এসে বলে, আপু তোমরা ভাইয়াকে কেন কথা শোনাও? ও কথা শোনার মতো কাজ করে, তাই কথা শোনাই। পেছন থেকে কথাটা বলে ওঠে আমিনের বোন রাশি। রাশি গরিব হয়েও সব সময় বড় লোকই দেখায়। সব সময় সবার কাছে বলে বেড়ায় ও কত বড় লোক। রাশি বলে, ও যদি খেলাধুলায় মন না দিয়ে কাজের খোঁজে যেত তবে কিছু একটা হতো, সেটা না করে সবসময় বন্ধু ও খেলা নিয়ে পড়ে আছে। তো খেলবে না নাকি? ও একটা ছেলে, আর ও তো একটা শখ আছে। ওর কিসের শখ? এখন যদি ও বাসার হাল না ধরে, তবে কে ধরবে? কিন্তু আপু ভাইয়া তো ট্রাই করছে।
এখন কিছু যদি না হয় সেখানে ভাইয়ার কি করার আছে? ওর করার নেই তো, কার করার আছে? ও বাড়ির বড় ছেলে, তাই বাসার সব দায়িত্ব তো ওকেই নিতে হবে। বাসার সবার এমন কথা শুনে আমিনের মন খারাপ। সে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। তার বন্ধু শ্রাবণ কল করে। আমিন কল রিসিভ করতেই শ্রাবণ বলে, ভাই তুই কোথায়? আজ একটা ম্যাচ আছে। সরি ইয়ার, আজ হবে না। কেন রে? আজ আবার কি হলো? আজ আব্বু বকা দিয়েছে। আবার কি হলো? তোর আব্বু কেন তোর খেলা দেখতে পারে না? তুই যেভাবে খেলা করিস একদিন তুই ঠিক বড় হবি। সেসব আমি জানি না, কিন্তু আজ যেতে পারবো না ইয়ার। তুই এখন কোথায় আছিস? হারুদার চায়ের দোকানে। আমি আসছি, একটু ওয়েট কর। ওকে আয়। ওদিকে মুক্তা ও তার ফ্রেন্ডরা বাসায় এসেছে। মধু এসে মুক্তাকে জড়িয়ে ধরে বলে, আপনি তুই কখন এলি? এই তো এখন এলাম। আউটিং কেমন ছিল? খুব ভালো। আব্বু আম্মু কোথায়? আব্বু অফিসে গেছে, আম্মু ডাইনিং রুমে বসে আছে। আচ্ছা ঠিক আছে। বলেই মুক্তা রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। এমন সময় তার মা বলে ওঠে, মুক্তা, এদিকে আয়। হ্যাঁ আম্মু বলো। তুই কি শুধরামি না? কখন কোথায় থাকিস? সারাদিন এদিক ওদিক ঘুরতেই আছিস। বাসায় কে আসছে কে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই, নিজের মতো করে ঘুরছিস। আমি এমনি ঘুরবো, তাতে তোমাদের সমস্যা হলে হোক, আমার কিচ্ছু যায় আসে না। তোর এমন মন মর্জি বন্ধ কর। কাল ছেলের বাসা থেকে দেখতে আসবে, তাই বাসায় থাকবি। আম্মু আমি তো বললাম আমি বিয়ে করব না, আমাকে কেন জোর করছো? আমি কিছু করিনি, যা করছে তোর আব্বু করছে। তোর আব্বু কথা দিয়েছে তোর আব্বুর মাথা যেন ছোট না হয়ে যায়। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়, যেটা বললাম সেটাই কর। এখন যা, ফ্রেশ হয়ে আয়। মুক্তা আর কিছু না বলে রাগ করে নিজের রুমে চলে যায়। মধু তার মাকে বলে, আম্মু তুমি আব্বুকে একটু বোঝাও না, আপনি তো এখন পড়ছে, তাহলে এখন পড়ার মাঝে এসব কেন? তুই ছোটর মতো থাক, বড়দের মাঝে কথা বলিস না। কিন্তু আম্মু। তুই তোর কলেজ যা, এসবের মাঝে থাকিস না। তুই তোর আব্বুকে জানিসই। মধু তার আম্মুর উপর আর কোনো কথা না বলে কলেজ যাওয়ার জন্য রুমে চলে যায়। এদিকে রাশি লিজাকে বলে, ওই লিজা, লাট সাহেব কোথায়? আপি, তুই এমন করে ভাইয়াকে কেন বলিস? ভাইয়া তো আমাদের সবার বড়, সম্মান না দিতে পারিস, অপমান অন্তত করিস না। ভাইয়া তো কি হয়েছে? ভাইয়ার মতো কাজ করুক, তবেই সম্মান পাবে। রাশি মুখ বাঁকিয়ে চলে যায়। রাশি চলে যাওয়ার পর লিজা মনে মনে বলে, ভাবলেও অবাক লাগে, এই মেয়ে আমার আপু, নিজেকে কি ভাবে কে জানে। লিজার কিছু না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়। একটু পর নিচে এসে তার আম্মুকে বলে, আম্মু খাবার দাও, কলেজে যাব। হ্যাঁ বস দিচ্ছি। লিজার মা লিজাকে খেতে দেয়। লিজা খেয়ে নিয়ে কলেজে যাওয়ার জন্য বাসের জন্য দাঁড়িয়েছে। এমন সময় একটা ছেলে এসে তার পাশে দাঁড়ায়। লিজা একবার ছেলেটাকে দেখে অন্যদিকে মন দেয়। একটু পর বাস আসতেই লিজা উঠে যায় বাসে। সে হঠাৎ খেয়াল করে তার পাশে ওই ছেলেটা বসেছে। লিজা কিছু না বলে চুপচাপ বসে আছে। ওদিকে মুক্তা কলেজে আসে। লিজা ক্লাসে আসতেই মুক্তা লিজাকে অপমান করে বলে, দেখ দেখ, গরিব ভিখারিকে রোজ একটা ড্রেস পরে চলে আসে, আর কোনো ড্রেস নেই। মুক্তার আর এক ফ্রেন্ড তানিশা বলে, ঠিক বলেছিস মুক্তা, গরিব তবু বড় লোকদের কলেজেই চলে এসেছে। মুক্তা ও তানিশার কথা শুনে লিজা বলে ওঠে, বড়লোকের কলেজ তো কি হয়েছে, আমিও আমার যোগ্যতায় এখানে এসেছি। আচ্ছা তাই নাকি? তা কি যোগ্যতাই এখানে এসেছিস? কোনো বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তানিশা, আমি অমন মেয়ে নই যে বড়লোক ছেলেদেরকে ফাঁসিয়ে এখানে আসবো। আমার পরিবার আমাকে সেইভাবেই মানুষ করেনি। হলে হলে আবার ধোয়া তুলসী পাতা সাধুগিরি দেখাচ্ছিস? তোকে আমি এখান থেকে তাড়িয়ে ছাড়বো, তবেই আমার নাম মুক্তা। আমিও দেখি তুমি কি করতে পারো। ঠিক আছে, দেখে নিস। চল তানিশা। হ্যাঁ চল। তারা চলে যায়। লিজাও নিজের ক্লাসের দিকে যায়। লিজাও মুক্তার কথা কাটাকাটি একজন দূর থেকে দেখছিল। সেও নিজের কাজে যায়। মুক্তাও বাকিরা ক্যান্টিনে গিয়ে বসে আছে। এমন সময় আনবি এসে মুক্তার পাশের চেয়ারে বসে বলে, তোরা কখন এলি? এই তো এক্ষুনি। তুই কোথায় ছিলি? এত দেরি কেন? একটা কাজ ছিল। ওকে চল ক্লাসে যাই। ওকে চল। আকাশ কোথায়? ও আসেনি?
না, আজ কি কাজ আছে ওর আব্বুর সঙ্গেই কোথায় যাবে? ও আচ্ছা। ওদিকে শ্রাবণ আমিনের সঙ্গে দেখা করে। মামা 2 কাপ চা দিয়েন। এখন বল কি হয়েছে, খেলতে যাবি না কেন? কাল একটা ইন্টারভিউ আছে, আর এমনিতেই বাড়িতে খুব সমস্যা, কিছুই ভালো লাগছে না। কিন্তু আজকের ম্যাচ ইম্পর্ট্যান্ট আছে, এই ম্যাচ থেকে কিছু একটা পেতে পারিস। হবে না ইয়ার, আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। যাবি না তবে আজ? নারী হবে না। কিছুক্ষণ আড্ডা মেরে বাসায় আসে, তারপর তার আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যায়। ওদিকে মুক্তা ও তার বন্ধুরা ক্লাসে এসে দেখে লিজা 2 নম্বর বেঞ্চে বসেছে একা। তানিশা গিয়ে তার পাশে বসে পড়ে। তারপর মুক্তার পাশে আরো 2 জন বসে। তানিশা ইচ্ছে করে লিজাকে ঠেলা দিচ্ছে। একবার এমন ধাক্কা দিয়েছে লিজা দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, তার ফলে মাথায় আঘাত লাগে। লিজা চিৎকার করে ওঠে। ঠিক করে বসতে পারো না? লাগলো বেবি? আরে কি করছিস কি তোরা? হ্যাঁ, চুপচাপ বস না। মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? তুই চুপ থাক দয়ার শরীর। ওদের মতো মেয়েদের প্রতি এত কিসের দয়া তোর? তুই বড়লোক বাপের মেয়ে বলে অহংকার করিস না। আচ্ছা, তুই আমার বন্ধু নাকি ওই মেয়েটার বলবি? সব সময় ওর হয়ে তুই কথা বলিস কেন? দেখ, আমি মানুষ, তাই মানুষ হয়ে মানুষের পাশে থাকি। পাশে থাক ভালো কথা, তবে ওদের মতো মেয়ের পাশে কেন তোকে থাকতে হবে? তোর সঙ্গে কথাই পারবো না। লিজা গিয়ে পিছনে বসে। এমন সময় তার এক ফ্রেন্ড আলিশা এসে বলে, লিজা, কখন এসেছিস? আমি তো অনেকক্ষণ এসেছি, তোরা তো লেট কেন? কখন থেকে একা একা বসে আছি। আলিশাকে দেখে মুক্তা আবারও লিজাকে ঠেস মেরে বলে, দেখ দেখ তানি, একটা গরিবের আর একটা গরিব বন্ধু, ওদের স্ট্যাটাস তো একই, বড় লোকদের সঙ্গে মিশতে আসে। মুক্তার কথা শুনে আলিশা রেগে গিয়ে মুক্তাকে কথা শোনাতে গেলে লিজা বলে, চুপ থাক আলিশা, ওদের বকতে দে। ওরা কুকুর বলে কি আমরা কুকুর নাকি? কথাটা মুক্তার গায়ে লাগে। মুক্তা লিজার কাছে এসে বলে, কি বললি তুই? আমি কুকুর? কুকুর না হলে কি কেউ ঘেউ ঘেউ করে তেড়ে আসে? কথাটা শুনে আলিশা জোর করে হেসে দেয়, যার জন্য মুক্তা খুব রেগে যায়। আনবি মুক্তাকে শান্ত করার জন্য বলে, মুক্তা, কি করছিস কি? ওরা বললে কি তুই কুকুর হয়ে যাবি? তুই চুপ থাক। রিয়েক্ট করলে তো সবাই এটাই ভাববে যে তুই কুকুর। আনবির কথা শুনে মুক্তা শান্ত হয়ে নিজের সিটে গিয়ে বসে। একটু পর প্রফেসর এলো। তাকে দেখে মুক্তা করুণ দৃষ্টিতে তাকিয়েছে। ওইদিকে লিজা প্রফেসরকে দেখে অবাক হয়, কারণ প্রফেসর আর কেউ নয়, সেই বাসের যাত্রী যে একটু আগে লিজার পাশে বসে এসেছিল। তাকে দেখে লিজা মনে মনে বলে, উনি আমাদের নতুন প্রফেসর। নাম কি বলেছিল যেন? হ্যাঁ, ময়ূর স্যার। দেখতে তো মাশাআল্লাহ। একটু আগে আমার পাশে বসেই এসেছিল, সেভাবে ধ্যান দেইনি। এখন তো দেখছি সেই লেভেলের হ্যান্ডসাম। লিজাকে ভাবনার জগতে দেখে আলিশা বলে, ওই কুত্তি, কি ভাবছিস এত মন দিয়ে? ওই, আমি তো স্যারকে দেখেই টাসকি খেলাম। তুই একা নয়, ভালো করে চারিদিকে চেয়ে দেখ, সব মেয়েরাই টাসকি খেয়েছে। শুধু তাই নয়, ওই দেখ বড় লোকদের আদরের দুলালি, সেও কি ভাবে দেখছে। এসব দেখার পর কি মনে হয় তুই পাত্তা পাবি? ওসব ছাড়। ময়ূর সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে মুক্তার টার্ন এলে ময়ূর বলে, ওকে, আজ প্রথম দিন, তাই চলো কোনো গেম খেলি। মুক্তার সঙ্গে কথা বলেনি দেখে তার বন্ধু সব তার সঙ্গে মজা করে। তানিশা মজা করে বলে, কি রে দোস্ত, নতুন প্রফেসরের তো তোর প্রতি কোনো ইন্টারেস্টই নাই, তোকে পছন্দ হয় না মনে হয়। তানিশার কথা শুনে বাকিরাও খিলখিল করে হাসতে হাসতে বলে, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তা শুনে মুক্তা বলে, তোরা চুপ করবি? ভালো লাগছে না। মুক্তার এই অবস্থা দেখে তানিশা আবার মজা করে বলে, কি রে, ছ্যাঁকা খেয়েছিস বলি কি দিল টুট গায়া? আবার তুই ফাজলামো শুরু করেছিস? মুক্তা বারবার ময়ূরকে দেখছে, কিন্তু ময়ূর একবারও মুক্তার দিকে দেখেনি। ময়ূরকে দেখার পর মুক্তা কেমন করছে, চুপচাপ হয়ে গেছে, কারোর সঙ্গে ঠিক করে কথাও বলেনি। ক্লাস শেষে বাসায় আসার সময় আমিনকে দেখে একজন মহিলার সঙ্গে যাচ্ছে। মুক্তা আমিনের দিকে তাকিয়ে ভাবে, ছেলেটাকে চেনা চেনা লাগছে, মনে করতে পারছি না। এমন সময় ড্রাইভার বলল, ম্যাম,
আপনার ফোন বাজছে। মুক্তা ফোন হাতে নিয়ে দেখে মধু কল করেছে। মুক্তা কল ধরে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর কল রেখে দেখে আর আমিনকে দেখতে পায় না। ড্রাইভার আবার বলে, ম্যাম, এখন কি করবেন? বাসা চল। আমিন বাসায় এসে তার মাকে একটা চেয়ারে বসিয়ে দেয়। তার আব্বু এসে বলে, কি বললো ডক্টর? বললো এবার অপারেশন করতে হবে, না হলে সমস্যা হবে। তাহলে এখন কি করবি? কিছু ভেবেছিস? দেখি কাল ইন্টারভিউতে কি হয়। আর চাকরি পেলেও অ্যাডভান্স তো পাবো না, বুঝতে পারছি না কি করব। পরের দিন আমিন ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে। লিজা এসে বলে, বেস্ট অফ লাক ভাইয়া। থ্যাঙ্কস লিজা, আল্লাহর কাছে দোয়া করো যেন ইন্টারভিউ ভালো হয়। হ্যাঁ ভাইয়া। আমিন ইন্টারভিউ দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় গাড়ির জন্য। এমন সময় মুক্তার সঙ্গে দেখা হয়। মুক্তা এসে আমিনকে বলে, এক্সকিউজ মি মিস্টার। হ্যাঁ বলুন। কথাটা বলেই আমিনের মনে পড়ে যায় মুক্তাকে দেখে সে বলে ওঠে, আরে আপনি কেমন আছেন এখন? ওই দিন তো কথা না বলে চলে গেলেন। আপনি? চিনতে পারছেন না? সেদিন আপনি খেলা দেখতে গিয়ে ছুট পেলেন। ও আপনি? সেই দিন কাদের টিম জিতলো? আমাকে হঠাৎ চলে যেতে হয়েছিল, তাই জানি না কে জিতেছিল। আমাদের টিম। বাহ, খুব ভালো। তা আমাকে ট্রিট দিবেন না? কথাটা শুনে আমিনের মনটা খারাপ হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। মুক্তা বলে, কি হলো, ট্রিট দিতে ভয় পাচ্ছেন? না না, তেমন কিছু না, আসলে আমি এখন একটু ব্যস্ত আছি তাই। আচ্ছা ঠিক আছে, আমারও এখন করা যাচ্ছে, তবে ট্রিট বাকি থাকলো, পরে দিয়ে দিয়েন। ওকে মিস। আমার নাম মুক্তা, এখন আসি তাহলে, পরে কখনো দেখা হবে আবার, তখন কিন্তু ট্রিট দিতে হবে। ওকে, একদিন দেব ট্রিট। আজ আসছি, আমারও দেরি হয়ে যাবে। ওকে বাই। মুক্তা কলেজ চলে এলো। আমিন তার ইন্টারভিউতে যায়। লিজা বাস স্ট্যান্ডে আছে। এমন সময় দেখে ময়ূর স্যার তার সামনে এসে দাঁড়িয়েছে। ময়ূর কিছু বলতে যাবে এমন সময় বাস চলে আসে। লিজা গিয়ে বাসে বসে। তার পাশেই ময়ূর গিয়ে বসে। লিজার খুব অস্বস্তি হচ্ছে, কিছু বলতেও পারছে না। ময়ূর লিজাকে বলে, তোমার নামটা কি জানো? আচানক এমন প্রশ্ন শুনে লিজা একটু চমকে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, আমি লিজা। ও রাইট, আচ্ছা তুমি কি রোজ এই বাস স্টপ থেকে বাস ধরো? জি স্যার। লিজা বারবার ময়ূরকে দেখতে চাইছে, কিন্তু লজ্জায় দেখতেও পারছে না। ময়ূর টুকটাক কথা বলেই যাচ্ছে লিজার সঙ্গে। বাস থেকে নেমে লিজা ফ্রেন্ডদের কাছে চলে যায়। ময়ূর টিচার রুমে। লিজা যাওয়ার সময় ভুল করে মুক্তার গায়ে ধাক্কা লাগে। তখনই মুক্তা লিজাকে টেনে একটা চড় মারে আর বলে, ওই ছোট লোক, দেখে চলতে পারিস না? তোর এই দুর্গন্ধ গায়ে আমাকে টাচ করলি কেন? দেখো মুক্তা, আমি ইচ্ছে করে মারিনি। চুপ কর ছোট লোক। তখনই সেখানে আনবে সে দুজনকে থামিয়ে বলে, কি করছিস কি তোরা? তোরা একে অপরকে কেন সহ্য করতে পারিস না বলবি? ও গরিব ছোট লোক, এইটাই ওর সব থেকে বড় দোষ। মুক্তার কথা শুনে লিজা রেগে বলে, তুই বড়লোক বলেই খুব গুমার তাই না? দেখবি একদিন এই গরিবের ঘরেই হয়তো তোকে আশ্রয় নিতে হলো। কোনো গরিব তোর লাইফ পার্টনার হলো। অসম্ভব, সেটা কোনোদিনও হবে না। আমার বিয়ে কোটিপতির সঙ্গেই হবে। দেখ কি হয় তোর। এই বলে লিজা নিজের ক্লাসরুমে চলে যায়। মুক্তার আগে গজগজ করছে। আনবি তাকে সামলানোর চেষ্টা করছে। ওইদিকে ময়ূর সব দেখছে। ময়ূরকে দেখে মুক্তা শান্ত হয়ে যায়। মুক্তাকে শান্ত দেখে আনবি অবাক হয়। সে মনে মনে বলে, কি ব্যাপার বুঝলাম না, মুক্তা ময়ূর স্যারকে দেখলে এমন হয়ে যায় কেন? ময়ূর স্যারকে কি আগে থেকে চেনে, নাকি অন্য কোনো ব্যাপার? এসব ভাবছে তখনই মুক্তা আনবিকে টেনে ক্লাসে চলে যায়। তানিশা এসে তাদের কাছে বসে বলে, কে দোস্ত, আজ আবার কি হলো? আর বলিস না, এই মেয়েটার মাথায় এত গরম কি বলবো, সারাক্ষণ যেন আগুন চলছে। এই মেয়েটার সাহস কি করে হয় আমাকে কথা শোনে? আমার নাকি গরিব ঘরে বিয়ে হবে, আমি ওকে দেখিয়ে দিব আমি কে, কোথায় আমার বিয়ে হবে। এসব কথা আলোচনা হচ্ছে এমন সময় লিজা ও তার বন্ধুরা ক্লাসে আসে। লিজা মুক্তাকে দেখে মুখ বাঁকিয়ে মুক্তাদের পেছনের বেঞ্চে গিয়ে বসে। লিজার মুখ বাঁকানো মুক্তার চোখ এড়ায়নি। সে আনবিকে বলে, দেখলি তো কিভাবে আমাকে ভেঙচি কাটলো। ছাড় না দোস্ত। তাদের ক্লাসের আরো একটা মেয়ে রাগিনী
মুক্তাকে একটু পছন্দ করে না, কারণ সব ছেলে মুক্তার পিছনে পড়ে আছে, যেটা তার একটু সহ্য হয় না। এদিন এর জন্য রাগিনী মুক্তাকে বলেছিল ফ্ল্যাশব্যাক। মুক্তা, তোর খুব অহংকার তাই না? কিসের অহংকার? এই যে সব ছেলেরা তোর পেছনে পড়ে থাকে, আকাশ, আরব, সাগর, সবাই তোর সঙ্গে বন্ধুত্ব করেছে। হ্যাঁ করেছে, তাতে তোর কি? তোর জ্বলছে কেন? তুই যে টাকার জন্য এত অহংকার করিস না, এই টাকাটাই একদিন তোকে বিপদে ফেলবে, দেখিনিস? ঠিক আছে, আমার টাকার জন্য যদি আমি বিপদে পড়িও তাতে তোর কি? পেচিমুখী, নিজের চেহারা দেখেছিস? আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। সেদিন মুক্তার কথায় রাগিনীকে নিয়ে সবাই হাসাহাসি করেছিল, তাই সেদিনের পর থেকে রাগিনী সব সময় মুক্তার উপর রাগ। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। আজ মুক্তাকে দেখতে ছেলের বাসা থেকে লোক আসে। মুক্তা ব্যাপারটা জানতে পেরে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মধুর জন্য যেতে পারেনি। ওদিকে আমিন একটা চান্স পায় নিজেকে প্রুভ করার, তাই শ্রাবণ বাসায় আসে সেটা জানাতে। সেখানে রাশির সঙ্গে দেখা হয়। শ্রাবণ রাশিকে বলে, রাশি আমিন আছে। শ্রাবণের মুখে নিজের নাম শুনে রাশি খুব রেগে যায়। সে শ্রাবণকে বলে, এই, তোমার সাহস হয় কি করে আমার নাম ধরে ডাকো? এসব তুমি কি বলছো? তুমি আমিনের বোন, তাই তোমার নাম ধরে ডাকলাম। এখানে দোষের কোথায়? আমি চাই না তুমি আমার নাম ধরে ডাকো। আচ্ছা ঠিক আছে, ডাকবো না, শুধু এতটুকু বলে দাও আমিন কোথায়? ওই লাট সাহেব কোথায় আমি জানি না। শ্রাবণ রাশির এমন ব্যবহার দেখে অবাক হয়। সে মনে মনে বলে, এই মেয়ে কি আমিনের নিজের বোন নাকি সৎ বোন? কোনো বোন নিজের ভাইয়াকে লাট সাহেব বলতে পারে? শ্রাবণের ভাবনার মাঝে লিজা এসে বলে, আরে শ্রাবণ ভাইয়া, তুমি কখন এলে? এই তো এখনই। আমিন কোথায়? ভাইয়া রুমে আছে, কি সব করছে? আচ্ছা, আমি ওর কাছে যেতে পারি? এসব কি বলছেন ভাইয়া? এমন ভাবে কেউ বলে? শ্রাবণ রাশির দিকে তাকিয়ে বলে, না মানে কেউ যদি কিছু বলে তাই। আরে ভাইয়া কি বলবে তোমাকে? চলো তো। হ্যাঁ চলো। শ্রাবণ আর কিছু না বলে বাসার মধ্যে ঢোকে। তখন সেখানে আমিনের আব্বুর সঙ্গে দেখা হয়। আমিনের আব্বু শ্রাবণকে বলে, তুই এখানে? হ্যাঁ আঙ্কেল, ওই একটু আমিনের কাছে এলাম। এখন আমিনের কাছে কি? তোমাদের জন্য আমার চেকটা বাউন্ডারি হয়ে যাচ্ছে। নিজের কর্তব্য বলে সারাক্ষণ ক্রিকেট নিয়ে পড়ে আছে, আর এই ক্রিকেট ওকে কি দিবে? আঙ্কেল এসব কি বলছেন? আমাদের দেশে কত বড় বড় ক্রিকেটের প্লেয়ার তাদের নাম করেছে এই ক্রিকেট দিয়ে, আর আপনি ক্রিকেট খেলাকে এমন করে বলছেন? চুপ করো। এই তোমাদের জন্য ওর আজ এই হাল। ওকে বোঝাও এই ক্রিকেট দিয়ে সংসার চলবে না। কিন্তু আঙ্কেল, দেখো, তোমরা আমার ছেলের মাথা খেও না। এসবে কিছু নেই। ক্রিকেট খেলা কি পাবে? তার থেকেও কোনো কাজে লেগে গেলে বা চাকরি পেলে বোনদের বিয়ে দিতে পারবে। আঙ্কেল আমিন খুব ভালো খেলোয়াড়, ও একটা সুযোগ পেলে অনেক নাম করবে। নাম করে কোনো লাভ নেই, নাম দিয়ে সংসার চলে না। শ্রাবণ ও আমিনের আব্বুর কথার মাঝে আমিন আসে। আমিন এসে শ্রাবণকে বলে, শ্রাবণ চুপ থাক, আব্বুকে কিছু বলিস না। তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও তুমি খেলায় যাবে না, চাকরি করবে। ওকে আব্বু, তাই হবে। শ্রাবণের আমিনকে দেখে খুব কষ্ট হচ্ছে। সে কি বলবে আর বুঝতে পারছে না। শ্রাবণ চলে যায়। এদিকে মধু মুক্তাকে বলে, আপু তুই কেন এমন করছিস? তোকে বিয়ে করতে হবে না। আব্বু আম্মুর কথা ভেবে থাক। কিন্তু বোন, দেখ আপু, দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। ছেলে আসুক, তারপর যা দেখা যাবে। আর না হলে ছেলেটাকে বুঝিয়ে বলবো যে তুই এই বিয়েটা করতে চাইছিস না। যা কর তুই কর, আমি কিচ্ছু জানি না। আমি বিয়ে করতে চাই না, আমি অন্য কাউকে লাইক করি। ঠিক আছে, আমি দেখছি। কিছুক্ষণ পর মুক্তার বন্ধু আনবি এসে বলে, ছেলের বাসার সবাই এসেছে। তাই আপু? হ্যাঁ। ওকে, তোমরা থাকো, আমি দেখছি। মধু নিচে আসার সময় সিঁড়িতে পা পিছলে পড়ে যেতে গেলে একটা ছেলে এসে মধুকে ধরে নেয়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মধু বলে ওঠে, থ্যাংক ইউ। আপনি? আমি স্বামীর, আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছি, থ্যাঙ্কস এগেন। ইটস ওকে। আপনি? আমি মধু, এই বাড়ির মেয়ে। আপনি এখানে কার সঙ্গে? আমি ছেলে, এখানে আজ মেয়ে দেখতে এসেছি।
আপনি কি মেয়ে? না না, আমি মেয়ের বোন, আপনার শালি হতে পারি। ও আই সি, নাইস টু মিট ইউ। সামির সোফার দিকে যেতে যেতে মধুকে দেখছে। মধু যেন কোনো ঘোরের মধ্যে আছে। সে সামিরকে দেখছে। ভ্রম কাটিয়ে মুক্তার কাছে এসে বলে, আপনি তুই পালিয়ে যা। মুক্তা ও আনবি মধুর কথা শুনে অবাক হয়ে বলে, কি বলছিস? পালিয়ে যাব মানে? তুই বললি না আব্বু আম্মুর কথা ভেবে যেন থেকে যায়? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন বলছি তুই পালিয়ে যা, আমি এদিকে সামলে নেব। তার আগে আমাকে বলতো কি হয়েছে? নিচে যাওয়ার পর তোর হঠাৎ কি হলো? মুক্তার কথা শুনে মধু একটু লজ্জা পাওয়ার মতো মুখ করে আস্তে করে মুক্তার দিকে তাকিয়ে বলে, আপনি, আই অ্যাম ইন লাভ। মুক্তা ও আনবি অবাক হয়। মুক্তা বলে, হোয়াট? কি বলি তুই? তুই ভালোবাসিস মানে? আপু, আমি সামিরকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে। আমার সামিরকে ভালো লেগে গেছে। কি, তাই নাকি? ছেলেটাকে দেখতে ভালো? হ্যাঁ, খুব সুন্দর দেখতে। আর একটু আগেও ও আমাকে যেভাবে সেভ করলো, আমি তো ওর ওপর ক্রাশ খেয়ে বসে আছি। এখন তুই কি তোর ছোট বোনের বরকে বিয়ে করতে রাজি হবি? মুক্তা ও আনবি মধুর কথা শুনে হেসে ফেলে আর বলে, কি বললি? সামির তোর বর? তা কখন হলো তোর বর? এই তো একটু আগে, যখন ওর বাহুডোরে আবদ্ধ হলাম তখন। মুক্তা মধুর মাথায় একটা টোকা মেরে বলে, ও আচ্ছা, এর মধ্যে ওর বাহু ডোরেও আবদ্ধ হয়ে গেলি। তা কি হয়েছিল? বলছি, আমি ছেলেকে দেখার আনন্দে সিঁড়ি দিয়ে দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ পা পিছলে পড়ে যেতে গেলেই ও এসে আমাকে ধরে নেয়। ব্যাস, তারপর থেকেই ওকে দেখে ক্রাশ খেলাম। ফাঁকা মেয়ে একটা। মধু, এটা কি হলো? ও তোর হবু দুলা ভাই আর তুই বলছিস তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, ও তো আমাকে দেখতে এলো। আর তুই কি না? আপু, তুই এখন পাল্টে খাচ্ছিস কেন? তুই তো বলেছিলি তুই ওকে বিয়ে করবি না, তাহলে এখন এমন করছিস কেন? কেন আমার সঙ্গে এটা করছিস আপু? ওসব ছাড়, আগে দেখ বাড়িতে সবাই কি বলে। বাড়িতে কে কি বলে আমার জানার দরকার নেই, শুধু আপু এই বিয়েতে রাজি না হলেই হলো। একটু পর মুক্তাকে নিচে যাওয়ার জন্য তার আম্মু আসে ডাকতে। আনবি মা, মুক্তা রেডি হয়েছে, ওরা ডাকছে। আর একটু আন্টি, তারপর নিয়ে যাচ্ছি। ওকে, জলদি করে আসো। মুক্তার মা চলে যায়। কিছুক্ষণ পর মেয়ে নিয়ে হাজির হয় আনবি। মুক্তার মা বলে, আনবি মা, এখানে বসাও। আনবি তাকে বসিয়ে দাঁড়ায়। সামিরের মা বলে, আপা, মেয়ের মুখটা তুলতে বলুন, দেখি মেয়ের মুখটা। ওকে, করছি। বলে মুক্তার মা মুখের থেকে শাড়ির আঁচল সরিয়ে দেয়। আঁচল সরাতেই মুক্তার মা চমকে উঠে বলে, এ কি মধু, তুই এখানে কেন? মুক্তা কোথায়? মুক্তার মায়ের কথা শুনে সামিরের মা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো আপা, কি বলছে? আরে, এটা আমার ছোট মেয়ে, ও মজা করে এখানে এসে বসে গেছে। আমরা তো আমাদের বড় মেয়ের জন্য আপনার ছেলের কথা বলেছি। ও আচ্ছা, ছোট মেয়েটা বদমাশ আছে একটু। ঠিক আছে, মেয়েকে নিয়ে এসো এবার। তখনই সামির তার মা ও বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, আম্মু, আমি বড়কে নয়, ছোট মেয়েকে বিয়ে করতে চাই। আমার মেয়েকে পছন্দ। সামিরের কথা শুনে সবাই অবাক হয়। মুক্তার মা বলে, এসব কি বলছো বাবা? ও তো মজা করে। না না আন্টি, আপনারা আমার কথা বুঝলেন না। আমি ওকে পছন্দ করেছি প্রথম দেখায়। কথাটা শুনে তো মধুর মনে লাড্ডু ফুটছে। সে মনে মনে বলে, এর মানে সামিরও আমাকে পছন্দ করেছে। ওরও কি তাহলে আমার মতো লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। মধুর ভাবনায় সেদ দিয়ে স্বামীর আবার বলে, আম্মু, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলের কথা শুনে সামিরের মা আর তাকে ফেরাতে পারল না। সে মুক্তার আম্মুকে বলে, আপা, ছেলে যখন আপনার ছোট মেয়েকে পছন্দ করেছে, তখন আমরা ওকেই আমার বৌমা করতে চাই। আপনারা না করবেন না। আমাদেরও মধু মামনিকে খুব পছন্দ হয়েছে। অগত্যা সবাই সামিরের পছন্দকে মেনে নিয়ে সামির ও মধুর বিয়ে ফিক্স করে। মধু খুশি হয়ে মুক্তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস আপু, তোর আইডিয়ার জন্য আজ আমি সামিরকে আমার করে পেলাম।
হ্যাঁ, সবাই এক কথায় মধুকে মেনে নিয়েছে। ছেলেটাও তো বলল সেও নাকি প্রথম দেখায় মধুকে পছন্দ করে ফেলেছে, তাই তার আম্মু আর বাধা দেয়নি ওদের বিয়েতে। বাহ, আমি খুব খুশি আমার বোন তার মনের মানুষকে পেল বলে। আর তোর জন্য আমিও হাজা তোলাম এখনকার মতো। ওদিকে শ্রাবণ আবার আমিনকে কল দেয়। আমিন কল রিসিভ করতে শ্রাবণ বলে, এটাই শেষ সুযোগ। আমি জানি তুই ক্রিকেট কত ভালোবাসিস, এখন এরকম একটা সুযোগ তুই মিস করতে চাস? দেখ, কোচকে বহু কষ্টে রাজি করিয়েছে, এখন তুই যদি রাজি না হোস তাহলে এই সুযোগ আর কখনো পাবি কি না জানা নেই। শ্রাবণের কথা শুনে আমিন ভাবতে থাকে কি করবে। একদিকে পরিবার, একদিকে তার খেলার প্রতি প্যাশন, সে কি করবে বুঝতে পারে না। তখন লিজা এসে আমিনকে বলে, ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল না, কি বলবি? তুমি খেলতে যাও, দেখো সব সময় এমন সুযোগ আসবে না, সময় হলেই সব হবে। কিন্তু বোন, আব্বু আম্মু যদি এসব নিয়ে আবার ঝামেলা করে? তুমি চিন্তা করো না, আমি কিছু একটা বলেই ম্যানেজ করে নেব। কথাগুলো আড়াল থেকে রাশি শুনে ফেলে। সে গিয়ে তার আব্বুকে বলে। এদিকে আমিন বেরিয়ে যায়, গিয়ে শ্রাবণের সঙ্গে দেখা করে। চল দোস্ত। বন্ধু তুই যাবি? হ্যাঁ, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ঠিক ডিসিশন নিয়েছিস, চল এখন। আমিন শ্রাবণের সঙ্গে কোচের সঙ্গে দেখা করতে যায়। এদিকে মধু মুক্তাকে বলে, সব তো আনবি আপুর জন্য হলো। আপু যদি আইডিয়া না দিত তাহলে এত কিছু এত সহজে হতো না। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। কি আর করব, তুই তো বিয়ে করতে চাস না। এদিকে মধু ছেলেটাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে, তাই ভাবলাম এটাই শ্রেয় হবে। থ্যাঙ্কস আপু। হয়েছে, এখন যা, দেখ আম্মু কি বলছে। ওকে, যাচ্ছি। মুক্তা আনবি বসে কথা বলছে। ওদিকে আমিন শ্রাবণের সঙ্গে কোচের সঙ্গে দেখা করে। অনেক প্লেয়ার দাঁড়িয়েছে। শ্রাবণ কোচ নাহিদকে বলে, স্যার, আমি যার কথা আপনাকে বলেছিলাম ওই আমার বন্ধু, খুব ভালো ক্রিকেট খেলে। এখন আপনি ওকে একটা সুযোগ করে দিন। দেখো শ্রাবণ, আমি ওকে একটা সুযোগ দিতে পারি, তবে ওকে নিজেকে প্রুফ করতে পারে। ও যদি প্রুফ করে দেয় তবে আমার কোনো সমস্যা নেই ওকে ট্রেনিং দেওয়ার। স্যার, আমি আমার বেস্ট দেব, আপনি একবার দেখুন আমার স্কিল। ওকে, একটা ছোট ম্যাচ হয়ে যাক, তারপর ভাববো কি হবে। কোচের কথা শুনে শ্রাবণ বলে, ওকে স্যার, হোক একটা ম্যাচ। কোচ দুটো টিম তৈরি করে। এক টিমে আমিন, অন্য টিমে কোচ নিজে। কোচ বলে, তুমি যদি আমাকে হারাতে পারো তবেই তুমি চান্স পাবে। নাহিদের কথা শুনে আমিন একটু ভয় পায়, কারণ এত বড় মাপের একটা কোচকে হারানো চারটিখানি কথা নয়। তবুও নিজেকে প্রমাণ করতে আমিন রাজি হয়ে যায়। আমিন প্রথম ব্যাট ধরে। কোচ বল করছে। আমিনের বিপরীতে অন্য একটা ছেলে তাকে সাহায্য করছে। প্রথম দুটো বল আমিন ব্যাটের সঙ্গে টাচ করতে পারে না। তা নিয়ে অন্য প্লেয়াররা আমিনকে নিয়ে হাসাহাসি করছে, যেটা আমিনের খুব খারাপ লাগে। আমিন ঠিক করে খেলতে পারছে না। কোচ আমিনের উপর খুব রেগে যায়। আমিন ভেঙে পড়ে। তখন শ্রাবণ এসে বলে, বন্ধু, তোকে হারলে হবে না, তোকে জিততেই হবে, তোর পরিবারের জন্য আর সে মানুষের জন্য যারা তোকে নিয়ে হাসাহাসি মজা করে, তাদের জন্য। তাদের তুই দেখিয়ে দে তুইও পারিস। কিন্তু ভাই, এখন কোনো কিন্তুর জায়গা নেই, তোকে নিজেকে প্রুভ করতেই হবে। হ্যাঁ, আমাকে সবার কাছে নিজেকে প্রুভ করতেই হবে যে আমি যেটা ভালোবাসি তার জন্য সব করতে পারি। আমাকে জিততেই হবে। এই বলে আমিন নিজেকে প্রুভ করতে শান্ত মাথায় খেলা শুরু করে এবং বল দেখে দেখে মারছে। সবাই আমিনের খেলা দেখে অবাক হয়। কোচ নিজেও অবাক। প্রায় আধা ঘন্টা পর ম্যাচ শেষ হতে নাহিদ এসে বলে, অসাধারণ, তুমি পারবে, আমি তোমাকে গাইড করব। কোচের কথা শুনে তাদের দলের একজন শরীফুল, সে মনে মনে বলে, কি, কোচ ওকে নিজে গাইড করবে? কোচ তো আজ পর্যন্ত আমাদেরকেও গাইড করলো না, সবসময় অন্য প্লেয়ার দিয়ে দেয় আমাদের খেলায়, আর আজ ওই ছেলেটাকে আসতে ওকে গাইড করবে বলে দিল। এটা আমি মেনে নেব না। আমিও কোচকে দেখিয়ে দেব আমিও ওই ছেলেটার থেকে কম নয়। এই বলে শরীফুল সেখান থেকে চলে যায় এবং তার বন্ধুদের সঙ্গে সলা পরামর্শ করে কিভাবে আমিনকে ফাঁদে ফেলানো যায়, কিভাবে কোচের কাছে আমিনকে ছোট করা যায়। ম্যাচ শেষ করে বাসায় আসতে দেরি হয়। বাসায় ঢুকে দেখে লিজা চেয়ারে বসে কান্না করছে।
আমিন আস্তে আস্তে লিজার কাছে গিয়ে বলে, বোন কি হয়েছে তোর? লিজা আমিনকে সামনে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয় জোর করে। তার কান্না দেখে আমিনেরও চোখে পানি আসে। আমিন লিজার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, ওই পাগলি বোন আমার, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? হ্যাঁ হয়েছে, আব্বু আম্মুকে লুকিয়ে তোকে খেলতে পাঠাবে, আর আব্বু আম্মু জানার পর কিছু বলবে না ওকে। তুই ভাবলি কি করে? পিছন থেকে কথাটা রাশি আমিনকে বলে ওঠে। আমিন রাশির কথা শুনে অবাক হয়ে বলে, এর মানে তুই বকা খেয়েছিস আমার জন্য? আমি কেন খেলতে গেলাম? কেন আমি তোর কথা শুনতে গেলাম? আমার খেলতে যাওয়া উচিত হয়নি। না, তুমি কিচ্ছু ভুল করনি। মাঝে মাঝে সব ভুলিয়ে নিজের কথাও ভাবতে হয়। আমার আজ খুব ভালো লাগছে যখন তোকে এমন দেখেছি। তুই মন খারাপ করবি না ভাইয়া। এমন সময় ভেতর থেকে আমিনের আব্বু আম্মু বেরিয়ে আসে। আমিনের আব্বু বলে, লাট সাহেব মেহনত করে এলো, ওকে ঠান্ডা পানি দাও, পাকার হওয়া করো। আমিনের খুব কষ্ট হচ্ছে তার বাবার মুখে এমন কথা শুনে। সে তার আব্বুকে বলে, আব্বু, তোমরা তো জানো সেই ছোটো থেকে আমি খেলতে ভালোবাসি, তারপরেও তোমরা। আমিনের আব্বু এবার আমিনের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলে, চুপ কর অপদার্থ একটা। ছোটবেলার খেলা ছোটবেলায় শেষ করতে হয়, বড় পর্যন্ত বয়ে নিয়ে চলতে নেই। যেখানে তুই একটা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিস, যে এখন বাড়িতে কিছু নেই, রান্না হবে, কিছু আনাজ নিয়ে যাই। আমিন তার আব্বুর কথা শুনে আরো ভেঙে পড়ে। আমিন কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। আমিনের বোন রাশি এসব দেখে খুব মজা নেয়। লিজা রাশিকে বলে, আপু, তুই এটা ঠিক করিসনি। আমি ঠিক করছি কি ভুল করছি তার কৈফিয়ত তোকে দিতে যাব না। তুই আমার রাস্তায় আসবি না, সর আমার সামনে থেকে। বলে রাশি তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটাবার দেখা করতে যায়। তার বয়ফ্রেন্ড খুব বড় লোক, সেটা দেখেই তার কাছে নিজেকে বড় লোক বানিয়ে রেখেছে। রাশির বয়ফ্রেন্ড তার বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে আসে। রাশি তার কাছে গিয়ে বলে, রায়হান, মাই বাবু, কেমন আছো? তুমি এত দেরি করলে কেন আসতে? তুমি জানো আমি তোমার জন্য কখন থেকে বসে আছি। ওই ছেলেগুলো আমাকে কত কথা শুনিয়েছে। বাবু রাগ করো না, আমি ওদের দেখে নেব। ওই তোরা দেখতো আমার বেবিকে কে কি বলেছে। রায়হানের কথা শুনে তার কয়েকজন বন্ধু সেই ছেলেদের সঙ্গে মারামারি করে, তাদের বার করে দেয় বার থেকে। রায়হান রাশিকে বলে, দেখো বেবি, তোমার কথা মতো ওদের তাড়িয়ে দিলাম, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি এবার খুশি তো বেবি? রাশি রায়হানকে জড়িয়ে ধরে বলে, খুব খুব খুশি বাবু। বাবু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। বেবি চলো ড্রিঙ্কস করি। ওকে বাবু, চলো। রায়হান রাশিকে গ্লাসের পর গ্লাস ড্রিঙ্কস করাচ্ছে। সেই সময় সেখানে শ্রাবণ আসে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। রাশিকে ওইভাবে ড্রিঙ্কস করতে দেখে শ্রাবণ তার কাছে এসে বলে, রাশি, আপনি এসব কি করছেন? আপনার পরিবার কি আপনাকে এই শিক্ষা দিয়েছে? রাশি শ্রাবণের উপর রেগে বলে, তাদের তোর কি, ছোট লোকের বাচ্চা? আমি কি করব না করব সেটা কে দেখতে বলেছে? ওই লাট সাহেব। নিজের ভাইয়ার সম্পর্কে এরকম কথা বলতে আপনার বাচ্চা না? রাখ তোর ভাইয়া, তোর এত দরদ থাকলে তুই যা ওর কাছে। আপনি কিন্তু ভুল করছেন। রাশিকে ওইভাবে শ্রাবণ বলছে বলে রায়হান শ্রাবণকে বলে, ওই গরিব ভিখারি, তুই আমার গার্লফ্রেন্ডকে এসব বলছিস কেন? ওকে নিয়ে ভাবার জন্য আমি আছি, তুই যা তোর কাজে। হ্যাঁ, আমার বেবি আমার খেয়াল রাখবে। এসব বলে সবার সামনে রায়হান ও রাশি শ্রাবণের খুব অপমান করে। শ্রাবণ বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। রায়হান রাশিকে নিয়ে একটা বন্ধু রুমে যায়। রাশি রায়হানকে বলে, রায়হান, এইসব কি? আমাকে যেতে দাও। বেবি একটু তো, আজ আমাকে একটু আদর করতে দাও। সব সময় তো আমাকে দূরে করে রেখেছো। প্লিজ রায়হান, এখন নয়, আর কিছুদিন। রাশি মদের নেশায় টলমল করছে, তারপরও রায়হানকে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু রায়হানের বন্ধুরা আসে সেখানে। তাদের দেখে রাশি অবাক হয়ে বলে, রায়হান, এইসব কি? ওরা এখানে কেন? বেবি, আমরা সবাই একসাথে একটু মজা করব। রাশি রায়হানের এমন কথা শুনে ভয় পেয়ে যায়। রাশি ভয়ে ভয়ে বলে, এর মানে
তুমি এতদিন আমার সঙ্গে অভিনয় করেছো? তুমি তোমার বন্ধুদের সঙ্গে মিলে আমার সঙ্গে এটা করতে পারছো? এটা করার জন্য তো এতদিন অপেক্ষা করেছি, তোমার বিশ্বাস পাওয়ার জন্য এতদিন নাটক করে গেছি। রায়হানের কথা শুনে রাশির মাথা গরম হয়ে যায়। লজ্জায় ঘৃণায় নিজেকে নিজের কাছে আজ খুব ছোট লাগছে। রাশি রায়হানদের সরিয়ে রুম থেকে বেরিয়ে যেতে গেলে রায়হান বলে, কোথায় যাবে বেবি? আজ তোমাকে বাঁচাতে কেউ আসবে না। বলেই সবাই রাশির উপর ঝাঁপিয়ে পড়ে। রাশি নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু তাদের সবার সঙ্গে পেরে ওঠে না। তখনই সেখানে আমিন ও শ্রাবণ এসে রায়হানের হাত থেকে রাশিকে বাঁচায়। রাশি দৌড়ে গিয়ে আমিনকে জড়িয়ে ধরে কান্না করে। আমিন নিজের জামা খুলে বোনের শরীরে জড়িয়ে দেয়। শ্রাবণ রায়হানদের পুলিশের হাতে তুলে দেয়। রাশি শ্রাবণের এমন ব্যবহার দেখে অবাক হয়। শ্রাবণ আমিনদের কাছে এসে আমিনকে বলে, আমিন, ওনাকে নিয়ে বাসায় যা। আমার আরও একটা ছোট কাজ আছে, আমাকে যেতে হবে, তোরা বাসায় যা। শ্রাবণ এটা বলে চলে যায়। রাশি শ্রাবণের যাওয়ার পানে চেয়ে আছে আর মনে মনে ভাবে, এই মানুষগুলো কে? আমি কত অপমান করেছি, আর আজ এরে আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি একটু আগেও আমি ওকে কত বড় ছোট কথা বললাম, তারপরেও সব ভুলে আমাকে বাঁচাতে এগিয়ে এলো। এটা আমি কি করলাম? আমার ওনার কাছে ক্ষমা চাইতে হবে। রাশি আর কোনো কথা বলে না। আমিন তাকে নিয়ে বাসায় আসে। তার আব্বু আম্মু যেন বুঝতে না পারে, তার জন্য আস্তে করে লিজাকে ডেকে বলে, বোন আমার, রাশিকে আমার রুমে দিয়ে আয়, ওকে রেস্ট নিতে বল। লিজা আমিন ও রাশিকে এমন দেখে অবাক হয়ে বলে, এসব কি ভাইয়া? আপু এরকম অবস্থা কেন? সেসব পরে শুনবে, এখন ওকে নিয়ে যা। আর হ্যাঁ, আব্বু আম্মুর জন্য কিছু না জানে। ভাইয়া, তুই ওকে এই অবস্থায় নিয়ে এসেছিস? ওর তো আব্বু আম্মুর কাছে বকা শোনা উচিত। ও তোকে সকালে কিভাবে কথাগুলো বললো, আর তুই এখন ওকে বাঁচাতে চাইছিস? আমিন লিজার কথা শুনে শান্ত হয়ে লিজার মাথায় হাত রেখে বলে, পাগলি বোন আমার, রাশিও তো আমার বোন, তাই দাদা হয়ে যদি বোনের এইটুকু অপরাধ মাফ করতে না পারি তাহলে কেমন ভাই আমি? এখন যা, ওকে রুমে দিয়ে আয়। ওকে ভাইয়া। লিজা রাশিকে নিয়ে রুমে রেখে বলে, এই নে, তোকে রুমে নিয়ে গেলাম। এখন বাকি তোর উপর, তুই কি করবি? ঘুমাবি নাকি একা একা খেলা করবি? লিজা চলে যায়। রাশি খুবই ক্লান্ত ছিল, তাই বিছানায় পড়তেই ঘুম চলে আসে আর সে ঘুমের দেশে হারিয়ে যায়। ওইদিকে মুক্তা আমিনের সঙ্গে কথা বলবে বলে তার ফোন নম্বর জোগাড় করে। সে অনেক ভেবেচিন্তে আমিনকে কল করে। আমিন কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? আমি বললে কি করে চিনবো? আপনার নাম বলুন, তবেই তো চিনবো। আমি বললে কি চিনতে পারবেন? আগে বলেই তো দেখুন। ওকে, শুনুন তবে। আমি মুক্তা। মুক্তা? মুক্তাকে? আমি মুক্তা। সেই দিন আপনার সঙ্গে দেখা হলো ক্রিকেটের মাঠে। ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে। তা আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আমার একজন কাছের মানুষের থেকে নিলাম। আমার কাছের মানুষকে? লিজা, রাশি নাকি আব্বু আম্মু? না না, ওদের থেকে কি করে নেবে? তাহলে আর কে? শ্রাবণ? কথাটা মনে হতেই আমি মুক্তাকে বলি, আপনি শ্রাবণের কাছ থেকে নাম্বার নিয়েছেন? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? বুঝতে হয়। তা আপনি আমার নম্বর আমার বন্ধুর কাছ থেকে নিলেন কেন? আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে, তাই। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কাল আমরা দেখা করতে পারি? কাল? হ্যাঁ, কাল আসতে পারবেন? ওকে, কাল আসবো, তবে বিকেল 5টার পর। ওকে ডান, আমি আপনাকে লোকেশন সেন্ড করে দিব। ওকে, এখন রাখলাম, বাই। আমিন কল কেটে দেয়। এদিকে মুক্তা ফোনটা বুকের মধ্যে ধরে মনে মনে বলে, কাল আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কালকের দিন শুধুই তোমার আমার। এদিকে আমিন বালিশের উপর মাথা রেখে সিলিং এর দিকে তাকিয়ে ভাবছে, কালকের দিন আমার জন্য কি নিয়ে আসবে আমি জানি না, তবে কাল কোচ স্যারের মান সম্মান আমাকে রাখতে হবে। আমাকে নিয়ে যাদের সমস্যা, যারা ভাবে আমাকে দিয়ে কিছু হবে না, তাদেরকে আমায় দেখিয়ে দিতে হবে আমিও পারি। তাই কাল কোচ স্যারের জন্য এই ম্যাচ আমি খেলবো। এটা ভেবেই আমি শ্রাবণকে তখনই কল দিই। শ্রাবণ কল রিসিভ করে বলে, কে রে ভাই, এত রাতে কল দিছস কেন? দোস্ত, আমি কাল পারবো তো ম্যাচ জিততে? পারবো তো সবার মনে আমার জন্য জায়গা করতে? পারবি ভাই, চিন্তা করিস না,
আমরা আছি তো তোর পাশে। আমিন ও শ্রাবণ ক্রিকেটের গল্প করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন আমিন লিজাকে বলে বেরোবে, এমন সময় রাশি তার সামনে এসে দাঁড়ায়। রাশিকে দেখে আমিন একটু ভয় পায়। আবার যদি তার আব্বু আম্মুকে বলে দেয়, তাহলে তো সে খেলতে যেতে পারবে না। এই ভেবে সে শুকনো ঢোক গিলতে থাকে। রাশি আমিনের এই অবস্থা দেখে তার সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুই যা, আর সবাইকে দেখিয়ে দে আমার ভাইয়া কারোর থেকে কম নয়। রাশির মুখে এমন কথা শুনে লিজা ও আমিন দুজনেই বিদ্যুতের ঝটকা খেল। লিজা রাশির দিকে তাকিয়ে বলে, আপু তুই এটা কি বললি? আমি আবার কি বললাম? তুই ভাইয়ার খেলায় আজ সাপোর্ট করছিস? কেন করতে পারি না? না সেটা তুই পারিস, তবে কখনো দেখিনি তো, তাই কথাটা শুনে ঝটকা খেলাম। হয়েছে, আমাকে আর তাড়া দিতে হবে না। আমি জানি আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি, ভাইয়াকে ছোট বড় কথা বলেছি, আমি ভুল করেছি। ভাইয়া আমাকে তুই ক্ষমা করবি না? এসব কি কথা বোন? তুই কখনো এসব কথা বলবি না। তুই এতদিন অবুঝ ছিলিস, তাই এমন করছিস। এখন তো সব বুঝতে পেরেছিস, সবাই ভালো হয় না, তাই তুইও ওই ছেলেদের পাল্লায় পড়ে গিয়েছিলি। এখন যখন সব বুঝেছিস, তখন আর ওইসব কাজে যাস না। হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বুঝতে পারিনি। আমি রায়ানকে বিশ্বাস করে ঠকেছি ভাইয়া। আমি ভেবেছিলাম টাকা থাকলে সব সম্ভব, কিন্তু এটা ভুলে গিয়েছিলাম টাকাই পতনের মূল। ওইদিকে মুক্তা খুব এক্সাইটেড আমিনের সঙ্গে দেখা করার জন্য। মুক্তাকে চঞ্চলা দেখে মধু এসে বলে, কি ব্যাপার আপু, আজ তোকে এমন দেখাচ্ছে কেন? একটা বিশেষ কারণের জন্য। বিশেষ কারণ? সেটা আবার কি? আগে আমি কাজ করে আসি, তারপর তোকে বলবো। না না, তোকে এখনই বলতে হবে। মধুর জিদের কাছে হার মেনে মুক্তা বলে, আচ্ছা শোন, আমি আজ একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আচ্ছা তাই? তা সেই একজনকে শুনি। সে আমার ক্রাশ। তাকে প্রথম দেখায় আমার ভালো লাগে, যেমন সামিরকে দেখে তোর হয়েছিল। আচ্ছা তাই নাকি? নাম কি তার? ওর নাম আমিন, খুব ভালো ক্রিকেট খেলে। ও তাই বল, ক্রিকেট খেলে বলে তোর ওকে এত ভালো লাগে? তাই শুধুই কি ভালো লাগা, নাকি ভালোবাসাও আছে? আমি ওকে ভালোবেসে ফেলেছি বনু। সত্যি? তাই মানে ওই মানুষ আমার দুলাভাই হবে? মনে তো হয়। এদিকে আমিন যাওয়ার পর লিজা কলেজ চলে যায়। রাশি রান্নাঘরে গিয়ে দেখে তার মা রান্না করছে। রাশি গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলে, আম্মু কি রান্না করছো? কি আর রান্না করব? তোর ভাইয়া কাল বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছিল, ওটাই রান্না করছি। তুই তো আবার লোটে মাছ পছন্দ করিস না। করি না তো কি হয়েছে, আজ থেকে করব। আমিন কোচের কাছে যেতে কোচ বলে, শোনো আমিন, আমাদের 3টা ম্যাচ খেলতে হবে, 3টাই ক্লাবের ম্যাচ। এই ম্যাচ জিতলেই তুমি বাংলাদেশ টিমে চান্স পাবে। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে চলো। টিমের সবাই বাসে ওঠে। শ্রাবণ আমিনের সঙ্গে আছে। তারা এক এক করে 3টা ক্লাবের হয়ে খেলে। 2টো ম্যাচ ভালোভাবে জেতে, লাস্ট ম্যাচ একটুর জন্য জিততে পারে না, কিন্তু কোচ তাও আমিনের খেলায় সন্তুষ্টি হয়ে বলে, আজ থেকে তুমি সবার লিডার। এসব দেখে শরীফুল খুব রেগে যায়। সে মনে মনে একটা প্ল্যান করেছিল আমিনকে ফাঁদে ফেলতে, কিন্তু সে সেই প্ল্যানে সফল হতে পারেনি শ্রাবণের জন্য। সন্ধ্যের দিকে 5টা বাজতে যায়। তখন আমিন শ্রাবণকে বলে, ভাই আমার একটা কাজ আছে, আমি ওটা সেরেই ফিরবো, তুই বাসায় চলে যা। তুই আবার কোথায় যাবে? এসে বলছি। ওকে, যে কাজে যাচ্ছে সেটা যেন সফল হয়। আমিন একটা টোটো নিয়ে চলে আসে সেই ক্যাফেতে, যেখানে মুক্তা বসে আছে। মুক্তা দেখে আমিন টোটো থেকে নামলো। মুক্তার মন খারাপ। আমিন ক্যাফেতে ঢুকেই মুক্তাকে বলে, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে, বসুন। আমিন গিয়ে মুক্তার সামনের টেবিলে চেয়ার টেনে বসে। আমিন তাকে বলে, আজকের ট্রিট আমার তরফ থেকে। সেদিন বলেছিলেন কফি খাবেন, সেদিন খাওয়াতে পারেনি, আজ আমি খাওয়াবো। সত্যি নাকি? সো নাইস। আমিন ওয়েটারকে ডেকে খাওয়ার অর্ডার দিল। মুক্তা আমিনকে বলে, আপনি কোথায় গিয়েছিলেন? ওটা সারপ্রাইজ, আগে আমার কাজটা হয়ে যাক, তারপর আপনাকে জানাবো কোথায় গিয়েছিলাম। ওকে, অপেক্ষা থাকলাম।
তারপর ওয়েটার এসে দুজনের খাবার দিয়ে যায়। দুজনে খেয়ে বাইরে আসে। আমিন টোটো ডাকলে মুক্তা বলে, অটো ডাকছেন? আপনার গাড়ি নিয়ে আসেননি? আসলে আমি কথাটা শেষ হওয়ার আগে রাশি কল করে আমিনকে। আমিন এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে। কল রিসিভ হতে রাশি ও লিজা বলে, ভাইয়া কোথায় তুই? কখন আসবি? তোর জন্য আমরা দুই বোন বসে আছি। আসছে 10 মিনিট। বলে কল কেটে মুক্তাকে বলে, আমাকে এখন যেতে হবে, আমি আসছি, পরে কথা হবে। এই তো এলেন, এক্ষুনি চলে যাবেন? আর একটু থাকুন। আমার বোনেরা অপেক্ষা করছে আমার জন্য। ঠিক আছে, 5 মিনিট দিন আমাকে। ওকে, দিলাম, কিন্তু এখন কি করবেন? আসুন আমার সঙ্গে। বলেই আমিনের হাত ধরে মুক্তা আমিনকে একটা নদীর পাড়ে নিয়ে যায়। আমিন দেখে সেখানে অনেক রকম ফুল লাইট দিয়ে সাজানো। মুক্তা আমিনের সামনে হাঁটু মুড়ে বসে আমিনের দিকে একটা গোলাপ বাড়িয়ে দিয়ে বলে, আই লাভ ইউ আমিন। আমি আপনাকে যখন দেখেছি তখন থেকেই আপনি আমার সবটা জুড়ে আছেন। আপনি কি আমাকে আপনার জীবন সঙ্গী করে আমাকে আপনার পাশে থাকতে দিবেন? মুক্তার মুখে এমন কথা শুনে আমিন অবাক হয়ে যায়। আমিন কি বলবে মুখে ভাষা নেই। কিছুক্ষণ স্তব্ধ থেকে হঠাৎ বলে ওঠে, আপনি জানেন আমার সম্বন্ধে কিছু? আমি কে, কোথায় থাকি, আমার ব্যাকগ্রাউন্ড কি? আমার ওসব জানার দরকার নেই। আমি শুধু এইটুকু জানি, আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমার তোমাকেই চাই, আমি আর কিচ্ছু জানতে চাই না। ওকে, আপনার যখন আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো চিন্তা নেই তখন আর কি, আমিও রাজি। আপনি আমার পাশে থাকলে আমিও আপনার পাশে এভাবেই থাকবো। আমিন বাসায় ফিরে আসে। রাশি ও লিজা দুজন মিলে সব আয়োজন করে সেই দিনটা সেলিব্রেট করার জন্য। আমিনও তাদের সঙ্গে মজা করে আনন্দকে করে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে যায়। আমিন ও মুক্তা দুজন দুজনকে খুব ভালোবাসে। কলেজ শেষ, মুক্তা আমিনকে কল করে। জান, তুমি কই? আজ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই মুক্তা। ঠিক আছে, আমি মিনিট 10 মধ্যে ক্যাফেতে যাচ্ছি। ওকে, আমি ওয়েট করছি। এদিকে লিজা বাসায় ফেরার জন্য বাস স্টপে দাঁড়িয়েছে। এমন সময় পেছন থেকে ময়ূর এসে বলে, লিজা, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। লিজা সামনে ময়ূরকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায়। পরক্ষণেই ময়ূরের কথা শুনে অবাক হয়ে বলে, হ্যাঁ স্যার, বলুন কি বলবেন। এখানে নয়, ওইদিকে আসো। বলেই লিজাকে নিয়ে একটা পার্কের কাছে আসে। পার্কে দেখে লিজা বলে, স্যার, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? আমার তোমাকে কিছু বলার আছে লিজা। কি এমন কথা বলবেন যে তার জন্য এখানে আসতে হবে? ময়ূর আর কোনো ভঙ্গি মানা করে লিজার সামনে একটা গোলাপ নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি লিজা। যেদিন তোমাকে প্রথম দেখলাম তখন থেকে কেমন যেন ঘোরের মধ্যে আছি। আমাকে তোমার গায়ের স্মেল টানে। আমি তোমার কাছে এলে নিজেকে আটকে রাখতে পারি না। আমি নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলি। ময়ূরের কথা শুনে লিজা 440 ভোল্টের ঝটকা খেল। সে ময়ূরকে থামিয়ে দিয়ে বলে, এসব কি বলছেন আপনি স্যার? আপনি আমার গুরুজন, আমার স্যার। আপনার মুখে এসব মানায় না। আপনি প্রফেসর হয়ে কি করে স্টুডেন্টকে প্রপোজ করছেন? আপনার মুখে বাঁধলো না? ময়ূর লিজার কথা শুনে অবাক হয়ে বলে, মানে কি লিজা? আমি প্রফেসর বলে কি আমি মানুষ নই? আমার মনে কি প্রেম ভালোবাসা নেই? আছে স্যার, তবে সেটা অন্য কারোর জন্য। আমি বলছি না যে আপনি প্রেম করবেন না। আপনি প্রেম করুন, বিয়ে করুন, দেখে শুনে করুন। আমাকে কি করে বলছেন এই কথা? যেটা সত্যি আমি তো সেটাই বলবো, তাই না? এটা সত্যি লিজা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এখন তুমি বলো, আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না? অসম্ভব, কখনোই সম্ভব নয়। আপনি আমার টিচার, আমি আপনাকে মেনে নিতে পারবো না। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি লিজা, একবার বোঝার চেষ্টা করো। সরি, আমি গেলাম। বলে লিজা সেখান থেকে চলে আসে। ময়ূর কি করবে বুঝতে পারে না। ময়ূর কিছুক্ষণ সেখানে থেকে নিজের বাসায় ফিরে যায়, যেখানে কেউ নেই, সে আর তার একাকিত্ব জীবন ছাড়া। এদিকে প্রায় আধা ঘন্টা পর মুক্তা তার কাছে যায়। মুক্তাকে দেখে আমিন চেয়ার ছেড়ে মুক্তার হাত ধরে বসাতে গেলে মুক্তা আমিনের হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? কেন বললে না তুমি সত্যিটা? আমিন মুক্তার কথা শুনে অবাক হয়ে যায়। আমিন ফেল করে মুক্তার দিকে তাকিয়ে থাকে। মুক্তা রেগে তাকে বলে, ওই ছোট লোক, কি দেখছিস এভাবে?
আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি। আমি তোর প্রেমের জন্য সব ছাড়তে রাজি ছিলাম, আর তুই কি করলি? তুই কি না আমাকে সবার কাছে ছোট করে দিলি? আমি কি করলাম আমাকে বলবে তুমি? তুমি আমার জন্য কার কাছে ছোট হলে? আমার বান্ধবীদের কাছে। ওরা আমাকে অপমান করেছে আমার ভালোবাসা নিয়ে। আমি কি না একটা ভুল মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে চুজ করেছি? আমিন মুক্তার কথা শুনে ওর হাত দুটো চেপে ধরে বলে, তুমি এমন করছো কেন জান? তুমি কি বলছো? আমাকে বেঁচে তুমি ভুল করেছো মানে কি? মানে তুই একটা ছোট লোক, তুই যে গরিব সে কথা আগে বলিসনি কেন? মানে কি? তুমি জানো না আমি গরিব? না, আমি জানি না তুই গরিব। আমি তো তোকে বুঝেছি। এর মানে তুমি এতদিন আমাকে বড় লোক জেনে ভালোবেসেছো, আজ যখন জানলে আমি গরিব তখন তুমি এমন কথা বলছো। ভালো মানে তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। আমি বড় লোক জেনে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো। বাড়ি মেয়ে, তোদের ভালোবাসা, তোর ভালোবাসা তোর কাছে রাখ। আমি গেলাম, কোনো বড় লোকের ছেলেকে খুঁজে নিস। এটা বলেই আমিন ক্যাফে থেকে চলে যায়। মুক্তা সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর মুক্তা বাসায় আসে। হালাত খুব খারাপ। আনবি এসে মধুকে বলতে যাবে এমন সময় মুক্তার আব্বু আম্মু এসে বলে, এসব কি? ওর কি হয়েছে? ও এমন কেন? জানি না আন্টি, আমি তো বাসায় ছিলাম। আমাকে কেউ একজন ফোন করে বলল মুক্তা একটা ক্যাফেতে বসে আছে। গিয়ে দেখে ওর মন খারাপ, পাগলের মতো বসে আছে, কিছুই বলছে না। ও তো বাসা থেকে হাসি খুশি গেল, হঠাৎ মেয়েটার কি হয়ে গেল? আমি কিছু বলতে পারছি না, মুক্তা নিজে মুখে বললে তবেই জানতে পারবো। মধু ও আনবি দুজনে মিলে মুক্তাকে রুমে নিয়ে যায়। মুক্তা ফ্রেশ হয়ে আসতে আনবি ও মধু মুক্তাকে চেপে ধরে। এবার বলতো তোর কি হয়েছে? তুই এমন হয়ে গেছিস কেন? আমার কিচ্ছু ভালো লাগছে না। তোর এখন যা, আমাকে একা থাকতে দে। একা থাকতে চাইলে তো হবে না, আমাদের বলতে হবে কি হয়েছে তোর। তুই তো ভেঙে পড়ার মেয়ে নস, তাহলে আজ কি এমন হলো যে এভাবে চুপচাপ হয়ে গেলি? তোরা জানিস তো আমিনের কথা? হ্যাঁ জানি, আমিন ভাইয়া তোর বয়ফ্রেন্ড। এটা তো জানিস না ও গরিব? কি? আমিন ভাইয়া গরিব? হ্যাঁ, আমি কথাটা শোনার পর ওর সঙ্গে দেখা করি। ওকে যখন জিজ্ঞাসা করলাম ওর গরিবের কথা, তখন ও আমার উপর রাগ করে আমাকে একা করে চলে গেছে। বলেছে বড়লোক যাকে পাও তার সঙ্গে প্রেম করো। আমার প্রেম কি এতটাই সস্তা? ওর মনে হলো আমি ওকে টাকার জন্য ভালোবেসেছি। মুক্তা, একটা কথা বলবি? কি কথা? তুই কি সত্যি আমিনকে ভালোবেসেছিস নাকি ও বড়লোক ভেবে? দেখ, তোর কাছে কিছু লুকাবো না, তবে একটা কথা, হ্যাঁ প্রথমে ওকে বড়লোক ভেবেই ভালোবেসেছিলাম, কিন্তু এখন বিশ্বাস কর আমি ওকে মন থেকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ও আমার কথা শোনার আগে আমাকে ভুল বুঝে চলে গেল। কি হয়েছিল কলেজে? আর তুই আমিন ভাইকে এসব বলতে বা গেলি কেন? আজ কলেজে গিয়েছি, তুই ছিলি না। আমি, আকাশ, সাগর আর তানিশা বসে গল্প করছি। এমন সময় রাগিনী এসে আমাদের সামনে দাঁড়ায়। আমি তাকে দেখে বলি, ফ্ল্যাশব্যাক। রাগিনী তুই এখানে? হ্যাঁ, তোকে একটা নিউজ দিতে এলাম। নিউজ? কিসের নিউজ? এই যে আমাদের লিজার কথা সত্যি হয়ে গেল। তুই নাকি একটা গরিব ছেলের সঙ্গে প্রেম করছিস। এসব তুই কি বলছিস? গরিব মানে? গরিব মানে তুই যে ছেলেকে ভালোবাসিস তার হাল তো খুবই খারাপ, যাকে বলে নুন আনতে পান্তা ফুরায়। ওর তো নিজের একটা চাকরিও নেই, বাবার টাকায় বসে বসে খাচ্ছে। রাত দিন বাবা মা ও বোনের গঞ্জনা শুনতে হয়। তোরা মিথ্যে বলছিস, আমাকে জেলাস করিস তোরা, তাই আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ডকে দেখে তোদের জ্বলছে। আরে আমরা কেন জ্বলতে যাব? যেটা সত্যি সেটাই তো বললাম, এবার বাকি তোর হাতে। বর্তমান। আমি ওর মুখে ওসব কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, ওর কাছে কথাগুলো বলে ফেলি, আর ও আমাকে ভুল বুঝে চলে গেছে। তুই ওকে সত্যি ভালোবাসিস তো? হ্যাঁ, খুব ভালোবাসি। তাহলে কালকেই যা, ভাইয়াকে সব খুলে বল এবং ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে ওকে আপন করে নে। আর ও যদি আমাকে না বোঝে? তাকে যখন ভালোবাসিস পারবি না তাকে বোঝাতে? পারবো, পারতে আমাকে হবেই। পরের দিন কলেজ যায়। রাগিনীকে গিয়ে আচ্ছা করে ঝাড়ি দেয় মুক্তা। সে সময় সেখানে লিজা আসে। তাকে দেখে রাগিনী বলে, দেখ লিজা, তোর কথা আজ সত্যি হয়ে গেল। লিজা রাগিনীর কথা শুনে অবাক হয়ে বলে, আমার কথা সত্যি হয়ে গেল মানে কি? তুই জানিস মুক্তা যে ছেলেকে ভালোবাসে সে নাকি গরিব। তাই নাকি? কিরে মুক্তা, তুই একটা গরিব ছেলেকেই ভালোবাসিস? এটাও আমাকে আজ শুনতে হলো। যে কিনা গরিবদের ঘৃণা করে সে আজ একটা
গরিব ছেলেকেই ভালোবাসলো, ভাবা যায়? রাগিনীও লিজার কথা শুনে মুক্তা বলে, হ্যাঁ, তোর কথা সত্যি হয়েছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও গরিব খুব, কিন্তু তবুও আমি ওকে খুব ভালোবাসি। ওর নামে আমি একটাও কথা শুনতে চাই না। তোর আসতে পারিস। এই বলে মুক্তা সেখান থেকে চলে যায়। রাগিনী তার বন্ধুদের সঙ্গে কথায় ব্যস্ত হয়ে যায়। লিজা ক্লাস করে বেরিয়ে দেখে মুক্তা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। লিজা তার পেছনে মুক্তার নাম ধরে ডাকতে ডাকতে ছুটে। এমন সময় ময়ূর এসে বলে, কি হয়েছে লিজা? লিজা ময়ূরের কথার কোনো জবাব দেয় না, মুক্তাকে ডেকেই চলেছে। লিজার এমন ব্যবহার দেখে ময়ূর লিজাকে দুই বাহুতে ধরে বলে, লিজা, আমি জিজ্ঞাসা করেছি কি হয়েছে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু এখন এভাবে কোথায় যাচ্ছ সেটা তো বলতে পারো। লিজা কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মুক্তার বিপদ। কথাটা শুনে ময়ূর যেন ঝটকা খেলে সে চিৎকার করে বলে, হোয়াট? কি বলছো তুমি? মুক্তার কি হয়েছে? লিজা ময়ূরকে মুক্তার জন্য চিন্তিত দেখে অবাক হয়। সে মনে মনে ভাবে, কি হলো স্যারের? মুক্তার বিপদ শুনে উনি ভাবে রিয়েক্ট করছে কেন? উনি কি মুক্তাকে... না না, আমি ভাবতে পারছি না। লিজার ভাবনায় ব্যাঘাতে দিয়ে ময়ূর আবার বলে, মুক্তা কোন দিকে গেছে? ও মনে হয় বাসার দিকে গেছে। তখনই তানিশা এসে ওদের দেখে বলে, স্যার, আপনি এখানে কি করছেন? ময়ূর তানিশার কথার জবাব না দিয়ে ঘুরে তানিশাকে বলে, তানিশা, মুক্তা কোথায় গেছে তুমি জানো? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ডের কাছেই যাচ্ছে। বয়ফ্রেন্ড? হ্যাঁ স্যার, বয়ফ্রেন্ড। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, তাই তার কাছেই ক্ষমা চাইতে গেছে। কথাটা শুনে ময়ূর যেদিকে মুক্তা গেছে সেদিকে পাগলের মতো ছুটে। সেটা দেখে লিজার কষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে না ময়ূর মুক্তার জন্য ছোটাছুটি করতে তার কেন ইচ্ছে হচ্ছে। সে ময়ূরের পিছনে চলে যায়। একটু দূরে গিয়ে দেখে মুক্তা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে আছে। ময়ূর তাকে কলে নিয়ে হসপিটালে পৌঁছায়। এসব কিছু দেখে লিজার খুব কষ্ট হচ্ছে। ময়ূর ডক্টরকে বলে মুক্তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে। ময়ূর বাইরে এসে দেখে লিজা হসপিটালের বেঞ্চে বসে আছে মন খারাপ করে। ময়ূর তার কাছে গিয়ে বলে, লিজা, কি হয়েছে তোমার? তোমাকে তো মুক্তার জন্য কষ্ট পেতে দেখিনি। সেটা আপনি বুঝবেন না। লিজাকে এমন দেখে ময়ূর একটু অবাক হয়। সে ভাবতে থাকে, কি হলো ওর? যখন থেকে দেখছে আমি মুক্তার জন্য ছোটাছুটি করছি তখন থেকে ও কেমন যেন হয়ে গেছে। ঠিক করে কথাও বলছে না, এড়িয়ে চলছে। আচ্ছা, ও কি মুক্তাকে নিয়ে জ্বলছে? দাঁড়া, একটা ছোট্ট পরীক্ষা করা যাক। এই ভেবে ময়ূর লিজাকে শুনিয়ে শুনিয়ে বলে, মেয়েটার যে কি হবে, ওর কিছু হলে আমি ওর আব্বু আম্মুকে যে কি জবাব দেব? আমি কি করে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো? ওরা যদি বলে আমি থাকতে মেয়েটার কেন এমন হলো, তবে আমি কি বলবো? ময়ূরের এমন কথা শুনে লিজা রেগে লাল হয়ে ময়ূরকে দেখছে। ময়ূর বুঝতে পারে লিজা তার উপর রেগে গেছে, তাই লিজাকে শান্ত করার জন্য বলে, লিজা, কি হলো? ওইভাবে কি দেখছো? কিছু না, আপনি যান আপনার মুক্তার কাছে। ময়ূর লিজাকে জ্বালাতে আরো বলে, হ্যাঁ যাবো তো, ডক্টর বলুক, ও ঠিক আছে, আমি ওর কাছেই যাব। হ্যাঁ, আপনি যান ওর কাছে, আমি গেলাম। বলে লিজা বেঞ্চ ছেড়ে উঠে যেতে গেলে ময়ূর লিজার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? সেটা আপনাকে বলতে বাধ্য নই, আমার হাত ছাড়ুন। লিজা, আজ যদি তুমি আমার হাত ছাড়িয়ে নাও, তবে আমি আজ তোমাকে বলছি আমি আর কখনোই হাত ধরবো না, চলে যাব বহু দূরে। লিজা ময়ূরের কথা শুনে অবাক হয়। সে কি করবে বুঝতে পারে না। সে হাত ছাড়িয়ে নেবে নাকি ধরে রাখবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় ময়ূর আবার বলে, লিজা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। যে শহরে আমি কখনো আসতে চাইনি, আমি সেই শহরে আজ 3 মাস পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য। এখন তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও, যেতে পারো, আমি আর তোমাকে আটকাবো না। ময়ূরের কথা শুনে লিজা অবাক হয়। সে ময়ূরের হাত না ছেড়ে তার পাশে বসে তার হাত আরো শক্ত করে ধরে বলে, এসব আপনি কি বলছেন? আপনি এই শহরেই থাকতে চান না, কিন্তু কেন? আর আমার জন্য রয়ে গেলেন কেন? লিজা, তুমি আমার হাত এইভাবে শক্ত করে ধরে রাখবে, তবে আমি কথা দিচ্ছি আমি আমার কথা সব বলবো এবং তোমার সঙ্গে নতুন জীবন করব। তুমি কি আমার পাশে এভাবেই থাকবে? বলো না লিজা। থাকবো স্যার, আমি আপনার পাশেই থাকবো। আমি আপনাকে হারাতে চাই না স্যার। আমিও জানি না কখন আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার। আই লাভ ইউ লিজা। আই লাভ ইউ টু স্যার। কিছুক্ষণ পর ডক্টর জানায়
মুক্তা আউট অফ ডেঞ্জার। কথাটা শুনে দুজনের দেহে জান আসে। আনবি ও তানিশা হসপিটালে আসে। লিজাকে বলে, থ্যাঙ্কস লিজা, আজ তোমার জন্য আমার বন্ধু বিপদের মুখ থেকে বেঁচে ফিরেছে। এটা তুমি কি বলছো? মুক্তা আমারও ক্লাসমেট হয়। হ্যাঁ, এটা ঠিক, আমরা দুজন দুজনকে সত্যি সহ্য করতে পারি না, কিন্তু তাই বলে তো একটা মানুষ বিপদে পড়েছে সেটা জেনে মুখ ফিরিয়ে থাকবো সেটা হয় না। সত্যি লিসা, তুমি মানুষটা খুব ভালো। আমরা তোমাকে চিনতে পারিনি। স্যার, আপনি এখানে? স্যার, ওকে নিয়ে এখানে ভর্তি করেছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হয়েছে, আর ফর্মালিটি করতে হবে না। যাও দেখো তোমার বন্ধু কেমন আছে, আমি এখন আসছি। ওকে স্যার, সাবধানে যাবেন। আমিও চাই, রাত হয়ে গেলে আম্মু বকা দিবে। চলো, আমি তোমাকে ছেড়ে দিয়ে বাসায় যাব। আমি যেতে পারবো স্যার? সে আমি জানি তুমি যেতে পারবে, আমি যেটা বলছি সেটা শোনো। ময়ূরের ধমক খেয়ে লিজা আর কিছু না বলে ময়ূরের সঙ্গে চলে যায়। আনবি মুক্তার কাছে যায়। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায় আসে মুক্তা। বাসায় আসার পর জিদ করে আমিনের কাছে যাওয়ার জন্য। আনবি মুক্তার জিদের কাছে হার মেনে বলে, ঠিক আছে, আমি তোর সঙ্গে যাব, তোকে একা ছাড়বো না। ওকে, তাই হোক, তুই আমাকে তোর সঙ্গে নিয়ে চল। 11টার দিকে মুক্তা ও আনবি আমিনের বাসায় যায়। আনবি দেখে বাসার বাইরে একটা চেয়ারে একজন বসে ফোনে কিছু দেখছে। আনবি তার কাছে গিয়ে বলে, মিস, এটা কি আমিনের বাসা? জি, এটা আমিনের বাসা। আমি রাশি, আমিনের বোন। ভাইয়াকে কি দরকার? আমাদের ওনার সঙ্গে একটু জরুরি কথা ছিল, যদি একবার ডেকে দিতেন। সরি, আপনারা আসতে দেরি করে ফেলেছেন। কথাটা শুনে মুক্তা চমকে উঠে বলে, আসতে দেরি করে ফেলেছে মানে কি? আমিন? আরে না না, আপনি কি ভাবছেন? তেমন কিছু না। ভাইয়া ক্রিকেট খেলার একটা সুযোগ পেয়েছে, তাই বাংলাদেশের হয়ে খেলতে গেছে। কথাটা শুনে মুক্তা খুব খুশি হয়। আনবি বলে, আপনার ভাইয়া কবে ফিরে আসবে? ভাইয়া 1 বছরের জন্য গেছে। আনবি আর মুক্তা বাসায় ফিরে আসে। মধু বলে, কি হলো আপু, তোমরা এত জলদি ফিরে এলে? ভাইয়া বাসায় নেই, 1 বছর পর দেশে আসবে, তাই কিছু বলতে পারলাম না। ফোন নম্বর বন্ধ। চিন্তা করিস না আপু, সব ঠিক হয়ে যাবে। 1টা বছর তো। মুক্তা মধুর কথা শুনে রেগে বলে, তোকে যদি 1 বছর সামিরের থেকে দূরে রাখি, তুই পারবি থাকতে? না, সামিরকে ছাড়া থাকা মরে যাব। সরি আপু, আর বলবো না। আমাকে সামিরের থেকে দূরে থাকার কথা বলিস না। এই বলে মধু চলে যায়। এদিকে লিজা ও ময়ূরের প্রেম ভালোই চলছে। দেখতে দেখতে 1 বছর পার হয়। আজ আমিন দেশে ফিরছে। কথাটা শুনে মুক্তার মনে আনন্দের বন্যা বইছে। লিজা রাশিকে বলে, আপু, একটু পর ভাইয়া চলে আসবে, সব গুছিয়ে রেখেছিস তো? হ্যাঁ রে বাবা, সব করে রেখেছি। আপু আম্মু কোথায়? আমরা এখানে আছি মা। তোর ভাইয়াকে কল করে দিয়েছিলি? এই না, ভাইয়াকে তো কল করা হয়নি। শ্রাবণ ভাইয়া ও এখনো বাজার থেকে এলো না। এই ছেলেটা আজও আমাদের মতো হয়ে উঠতে পারলো না। কি করে উঠবে আপু, যেভাবে এ ভাইয়াকে শাসনে রেখেছে। লিজার কথা শুনে রাশি চোখ পাকিয়ে লিজাকে তাড়া করতে করতে বলে, দাঁড়া, তুই কি বললি? আমি ওকে শাসনে রেখেছি? না না, মোটেও না। আমার বউ আমাকে খুব ভালোবাসে, ও আমাকে শাসনে রাখতেই পারে না। পিছন থেকে কথাটা বলেই হেসে ফেলে শ্রাবণ। লিজাও বাকিরা হাসতে দেখে রাশি রেগে বলে, ঠিক আছে, তোমরা সবাই মিলে আমাকে নিয়ে মজা করছো তো? আমার ভাইয়া আসুক, সবাইকে দেখাবে। আর এই যে বরমশাই, আপনাকেও ছাড়বো না। ভাইয়াকে দিয়ে বকা খাওয়ানো হবে। তোমরা সবাই মিলে আমাকে চালাও। পাগল মেয়ে, তুমি বোঝো না। তুমি রেগে যাও বলে সবাই তোমাকে জ্বালায়। আমাকে রাগাই কেন? ওরা ইচ্ছে করে আমাকে জ্বালায়। আচ্ছা হয়েছে, এখন খাওয়ার দাওয়া সেট করো। আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে, জলদি এসো। আমরা সব রেডি করে ফেলেছি। তুমি জলদি গিয়ে ভাইয়াকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে। ওকে, আমি আসছি। শ্রাবণ শাওয়ার নিয়ে বেরিয়েছে এমন সময় রাশি রুমে যায়। রাশি শ্রাবণকে দেখে এক দৃষ্টিতে তাকিয়েছে। এমন সময় হঠাৎ শ্রাবণ রাশিকে বলে, ওই, তুমি কি আমাকে চোখ দিয়ে গিলে খাবে? শ্রাবণের কথা শুনে রাশি একটু লজ্জা পেয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আমি কেন তোমাকে চোখ দিয়ে গিলে খাবো?
তুমি খালি গায়ে আমার সামনে আসবে সেটা দোষ নেই, আমি দেখলেই দোষ, তাই না? হ্যাঁ তাই, তুমি আমাকে ওইভাবে দেখবে না, আমার কেমন কেমন ফিলিংস হয়। আচ্ছা তাই, তাহলে আমিও দেখবো। আমি তোমার বউ, তাই তোমাকে দেখার অধিকার আমার আছে। আচ্ছা সে দেখোখন, এখন আমার ড্রেস দাও, না হলে এয়ারপোর্ট যেতে দেরি হয়ে যাবে। তখন তোমার ভাই আমাকে একদম ছক্কা মেরে দিবে। যেমন ওর ব্যাটে বল পড়লে খুঁজে পাওয়া যায় না, তেমন আমাকেও পাবে না। তোমার ফালতু বোকা বন্ধ করো আর জলদি রেডি হয়ে যাও। এদিকে মুক্তা ভাবছে কি করে আমিনের সামনে যাবে এতদিন পর। আমিন কেমন আছে সব ভাবছে। এমন আনবি আসে। আনবিকে দেখে মুক্তা বলে, বান্ধবী, আমিন বাসে এসে গেছে? না আসেনি, আর এলে রাশি কল করবে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। মধু, আম্মু আব্বু কোথায়? আব্বু সামিরের আব্বুর সঙ্গে কথা বলছে, আর আম্মু কিচেনের রুমে। আচ্ছা, আমিন আমাকে এবার মেনে নেবে তো? মানবে আপু, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। সেই আশা নিয়েই তো আছি এতদিন এখানে। আজ বাংলাদেশের ঘরে ঘরে এক নামে সবাই চেনে আমিনকে, বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন আমিন আহমেদকে। আমিন এয়ারপোর্টে পা দিতেই সেকে ধরে সাংবাদিকগণ, সবাইকে জবাব দিতে দিতে আমিন নাজেহাল। শেষমেশ তার বডিগার্ডরা তাকে সেফলি শ্রাবণের গাড়িতে তুলে দেয়। আমিন গাড়িতে উঠতেই যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারল সবুজ বাংলার। আমিন শ্রাবণকে দেখে জড়িয়ে ধরে গাড়ির মধ্যে। শ্রাবণ বলে, এসব কি করছিস? বাড়ি গিয়ে এসব হবে। না দোস্ত, তোরই বন্ধু স্বার্থপর না যে তোকে বলে যাবে। আজ আমি যেখানে আছি তার ক্রেডিট তোর, আমার বন্ধু। তুই যদি সেদিন আমাকে কোচের সঙ্গে দেখা করার কথা না বলতিস, না আমার পাশে থাকতিস, তবে আমি কিছুই হতে পারতাম না। এমনকি আমার অবর্তমানে আমার পরিবারকে তুই দেখে রেখেছিস, তাহলে তোকে কি করে ভুলে যাব ভাই? হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, চল বাসার দিকে যাই। সবাই অধীর আগ্রহে বসে আছে। ভাই বোনকে দেখবে, বোন ভাইকে দেখবে, আব্বু আম্মু তার ছেলেকে দেখবে। হ্যাঁ বন্ধু, আমিও এক্সাইটেড। এতদিন পর নিজের বাসায় ফিরছি। প্রায় 1 ঘন্টা পর আমিন বাসার সামনে আসে। আমিনের গাড়ি এসে দাঁড়াতেই একজন গ্রামবাসী সবাই হাজির, যারা একদিন আমিনকে নিয়ে কথা শুনিয়েছিল। তারাও আজ আমিনকে দেখার জন্য এসেছে। আমিনের আব্বু আম্মু দূরে দাঁড়িয়ে আছে। আজ তারা পারছে না তার ছেলের কাছে গিয়ে বলবে যে এ আমার ছেলে, আমার ছেলে আমাদের নাম রোশন করেছে। আজ তারাও দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে। আমিন ভিড় ঠেলে বাসায় আসে। আগের বাসার নয় এটা, এখন এই বাসা চেঞ্জ হয়ে গেছে। সব একটু একটু করে তৈরি করেছে শ্রাবণ। আমিন তার আব্বু আম্মুর কাছে গিয়ে পায়ে সালাম করে বলে, আব্বু আম্মু তোমরা কেমন আছো? আর আব্বু আম্মু, আজও তোমাদের ছেলে কি অপদার্থ যে তার পাশে গিয়ে দাঁড়াতে পারছো না? আজও কি মেনে নিতে পারছো না আমার খেলা? আমিনের কথা শুনে তার আব্বু আমিনের মুখে হাত চেপে বলে, চুপ কর বাবা, আর ওই সব কথা মনে করিস না। আমি তোকে চিনতে পারিনি বাবা, তোকে না বুঝে, তোর খেলা না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি। না আব্বু, এতে তোমার কোনো দোষ নেই। তোমরাও যা করছো আমার ভালোর জন্যই করেছো। লিজা এসে আমিনকে জড়িয়ে ধরে কান্না করছে। তাকে দেখে নিজের থেকে ছাড়িয়ে বলে, ভাইয়া কেমন আছিস? আমাদের ছেড়ে তুই থাকলি কেমন করে? তোমাদের ছেড়ে কি দূরে থাকা যায়? কিন্তু জানিস তো তোদের ছেড়ে থাকতে হয়েছে। আর কখনো বাইরে যাব না, এখানেই থাকবো। সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ সত্যি সত্যি সত্যি, আর তোদের ছেড়ে কোথাও যাব না। রাশি দূরে দাঁড়িয়ে সব শুনছিল। এমন সময় আমিন বলে, ওইদিকে কি করছিস? এখানে আয়। রাশি এসে আমিনকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আজ তুমি আমার ভুলকে ক্ষমা করে আমাকে আবার কাছে টেনে নিয়েছো। পাগলি বোনটার কথা শোনো, তুই যা করেছিস সেটা না বুঝে করেছিস, ওসব এখন ভুলে যা। সবাই হাসি মজা করে যে যার চলে যায়। আমিনও খেয়ে নিজের রুমের দিকে যাবে। এমন সময় রাশি ও শ্রাবণের কথা শুনে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে বলে, রাশির রুমে শ্রাবণ, ওরা কি কথা বলছে এত রাতে? আমি কি যাব? এটা কি ঠিক দেখাবে? না যাওয়ার বা কি আছে? ওটা আমার বোনের রুম, হোক সে বন্ধু। আমার বোনের রুমে কি করছে এত রাতে সেটা জানা তো আমার কর্তব্য। এই ভেবে আমিন গিয়ে দরজায় টোকা দেয়। রাশি দরজা খুলে দেখে আমিন। তখন রাশি বলে, ভাইয়া তুই এখন এখানে?
তুই কিছু মনে না করে একটা কথা বলবো। বল না ভাইয়া। এত রাতে শ্রাবণ তোর রুমে কি করছে? সরি ভাইয়া, তোকে বলা হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে তোকে বলবো, তবে এভাবে বলবো বুঝতে পারিনি। মানে? ভাইয়া, শ্রাবণ আমার হাজবেন্ড, ও আমাকে বিয়ে করেছে। কথাটা শুনে আমিন বিদ্যুতের ঝটকা খায়। সে তাদের বলে, মানে কি? আমাকে একটু ক্লিয়ার করবি? বলছি ভাইয়া, তার আগে এখানে এসে বসো। শ্রাবণ, তুমিও বসো। আমিন ও শ্রাবণ পাশাপাশি বসে আছে। তাদের সামনে একটা চেয়ার টেনে রাশি বসে। আমিন বলে, এবার বল কি হয়েছিল যে শ্রাবণ তোকে বিয়ে করলো? বলছি, তুমি তো জানো তুমি যাওয়ার পরপরই আব্বু আমার জন্য বিয়ের প্রস্তাব পাই। ছেলে ভালো, তাই আব্বু না করেনি, আমার বিয়ে ঠিক করে দেয়। এদিকে তুমিও নেই, শ্রাবণ সব দেখাশোনা করছিল। তো বরপক্ষ কোথাও থেকে জানতে পারে আমি রায়ানের নামে কারোর সঙ্গে সম্পর্কে ছিলাম। তার সঙ্গে আমাকে জড়িয়ে আমার নামে কলঙ্ক দেয়। এসবের পেছনে ছিল রায়ান নিজে, আমার বিয়ে হতে দিবে না বলে। তারপর কি হলো? তারপর ওরা এসব কথা শুনে আমাকে বিয়ে করবে না বলে, বিয়ে ভেঙে পালিয়ে যায়। আমার জন্য আপুকে অনেক কথা শুনতে হয়েছিল আশেপাশের লোকজনদের কাছে। তখন শ্রাবণ সবার সামনে আমাকে বিয়ে করবে জানায়। তখন আব্বু আমার ও পরিবারের সম্মান বাঁচাতে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। তোরা সব আমাকে আগে বলিসনি কেন? কি করে বলতাম, তখন তুই একটা ইম্পর্ট্যান্ট জায়গায় আছিস। এসব বলে তোকে টেনশন দিতে চাইনি। আমিন শ্রাবণের কাঁধে হাত রেখে বলে, থ্যাঙ্কস ভাই, তুই আমার পরিবারকে ভালোবেসে তার পাশে দাঁড়িয়েছিস আমার অবর্তমানে। তোর মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি। হয়েছে, এখন যা। হ্যাঁ, আসছি। তোরা ভালো থাক, আমার বোনটাকে এভাবে হাসি খুশি রাখিস। আমিন নিজের রুমে চলে আসে। এদিকে মুক্তার চোখে এক ফোঁটা ঘুম আসছে না। আমিনের সঙ্গে দেখা করার জন্য মধু বলে, আপু বেশি টেনশন করিস না, একটু শান্ত হয়ে ঘুমা। কাল ওদের বাড়ি গিয়ে দেখা করে আসবি। তারপর দেখ ভাইয়া কি বলে। ভাইকে সব খুলে বলবি, তবে ভাইয়া বুঝবে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি ওকে সব বলবো। আমি ওকে একবার হারিয়েছি, আর হারাতে পারবো না। পরের দিন আমিন ঘুম থেকে উঠতে তার মা কফি বানিয়ে তার রুমে যায়। আমিন তার মাকে দেখে বলে, এ কি আম্মু, তুমি কফি আনতে গেলে কেন? আমি নিজে গিয়ে খেয়ে নিতাম। সে তো তুই যাবি, আমার আজ ইচ্ছে হলো তোকে নিজে হাতে সব খাওয়াবো। কখনো তো কিছুই করতে পারিনি তোদের জন্য, সব সময় তোকে কথা শুনিয়েছি। আম্মু, পুরনো কথা বাদ দাও, এখন বলো আজকে আমার জন্য কি রান্না করবে? আজ যেটা তুই বলবি সেটাই রান্না হবে। তাহলে বলবো মা, আমার জন্য গরম গরম ভাত, গরুর মাংস, ডাল, বাঁধাকপির ভাজি আর 5 রকমের শাক। তুমি তো জানো আমি শাক কত ভালোবাসি। ঠিক আছে বাবা, তোর জন্য এটাই হবে। ওকে আম্মু, তুমি আমার জন্য এসব রান্না করো, আমি ফিরে এসে খাবো। আর হ্যাঁ, সঙ্গে ঠান্ডা ও দই রেখো। তুই এখন আবার কোথায় যাবি? একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে আসছি। ততক্ষণে তুমি রান্না কমপ্লিট করো। এদিকে মুক্তা কলেজ পৌঁছায়। লিজা গিয়ে ময়ূরের সঙ্গে কথা বলছে। তখন মুক্তা তার কাছে গিয়ে বলে, এই যে ভাবিজি, এখানে বসে ভাইয়ের সঙ্গে প্রেম করলে হবে? আমার ভালোবাসার মানুষ তো চলে এলো, আর তার সঙ্গে আমার মিল কখন করিয়ে দিবে? আরে আমার রায়বাগিনী নরদিনী হবে তো। আমরা সবাই মিলে তোর ভালোবাসার মানুষকে বলবো তুই তাকে খুব ভালোবাসিস। বন্ধু, কিছু কর, আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে। ভাইয়া, তুই এখন ক্লাসে যা, তোর ক্লাস নেই? দেখে চলি যা, আবার আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আমার বন্ধু ঠিক করেছে, তুমি এখন যাও। সারাক্ষণ গার্লফ্রেন্ডের সঙ্গে চিপকে থাকলে মানুষ কি বলবে? যে যাই বলে বলুক, তাতে আমার কি? আমি তো আমার লিজার কাছে এভাবেই বসে থাকবো। ভাইয়া, আম্মুকে বলবো মেয়ে দেখতে? এই, তোর কি মাথা গেছে? তুই একদম পাকনামি করবি না। আমাকে যদি ওর থেকে আলাদা করার চেষ্টা করিস তবে তোরও প্রেম হতে দেব না। ওদের কথা শুনে লিজা রেগে বলে, ভাই বোনের কথা শোনো, কে বলবে এরা ভাই বোন? যেন তুই বন্ধু কথা বলছে। মুক্তা চুপ কর, আর তুমি যাও ক্লাস নিবে। ময়ূর একটু মুখটা ভারী করে বলে, ওকে যাচ্ছি, সারাক্ষণ আমাকে বকা দিবে। আমি বুঝি না আমি ওর প্রফেসর নাকি ও আমার প্রফেসর। ভাইয়া, ভুলে যাস না, বউরা বিয়ের পর প্রফেসর হয়ে যায়। এত বিয়ের আগে প্রফেসরে বসে আছে। মুক্তা ও লিজা ময়ূরের কথা শুনে হেসে ওঠে। ময়ূর আর কিছু না বলে চলে যায়। এমন সময় আনবি ও তানিশা আসে। আনবি বলে, তোদের আজ এমন দেখে ভালো লাগছে। একদিন এমন ছিল,
যখন তুই লিজাকে সহ্য করতে পারতিস না। সে তো লিজাও আমাকে সহ্য করতে পারতো না। আজ তোদের এতটা বন্ধুত্ব দেখে আমার সত্যি ভালো লাগছে। হ্যাঁ, আমি হয়তো ওর বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না, আমি তো ওকে কম জ্বালাইনি, কিন্তু আমার বিপদের সময় ওই আগে এসেছিল। সেদিন তুই যদি আমাকে সবটা খুলে বলতিস, তাহলে আমি ওকে বন্ধু করে পেতাম না। সেই দিনের কথা আমি ভুলবো না, যেদিন আমি সুস্থ হয়ে কলেজে গেলাম। ও আমার কাছে এসেছিল আমি কেমন আছি জানতে। তখন ওকে আমি অপমান করেছিলাম, আর তুই এসে বললি। অতীত কয়েক মাস আগের ঘটনা। লিজা তার বন্ধুদের সঙ্গে বসে কথা বলছে, এমন সময় দেখে মুক্তা কলেজে এসেছে। মুক্তাকে দেখে লিজা তার কাছে গিয়ে বলে, মুক্তা, কেমন আছো এখন? তুই আমার সামনে কেন এসেছিস? মজা নিতে দেখতে এসেছিস? অ্যাক্সিডেন্টে আমি মরিনি কেন? এসব কি বলছো তুমি? আমি কেন তোমার মরণ চাইবো? আমি তো তুই তো মজা নিতে এসেছিস একজন হেরে যাওয়া মানুষের। মুক্তার কথা শুনে লিজা একটা কথা আস্তে করে বলে চলে যায়। আমার যদি তোমাকে মারার হতো, তবে তোমাকে বাঁচানোর জন্য ছুটে যেতাম না। লিজার কথা মুক্তা ঠিক করে শুনতে পায় না। তখন আনবি আসে সেখানে। সে বলে, কি হলো, এত রেগে আছিস কেন? আর লিজা কি বলছিল? আর কি বলবে? আমার সাথে নাটক করতে এসেছিল। এসব কি বলছিস? ও কেন নাটক করতে আসবে? তুই জানিস আজ যে তুই সুস্থ শরীরে এখানে দাঁড়িয়ে আছিস সেটা কার জন্য? কার জন্য আবার? নিশ্চয়ই তোদের জন্য। না ম্যাডাম, আমাদের জন্য নয়। তুই যে আজ সুস্থ আছিস তার একমাত্র ক্রেডিট যায় লিজা ও ময়ূর স্যারের কাছে। আনবির কথা শুনে মুক্তা শক হয়ে যায়। সে বলে, কি বলছিস তুই? আমি আজ এখানে এভাবে দাঁড়িয়ে আছি লিজার জন্য? হ্যাঁ, আজ তুই পুরোপুরি সুস্থ শুধু ওর জন্য। এমনকি তোকে ব্লাড দিতে হয়েছিল, সেই ব্লাডও লিজা দিয়েছে। কথাগুলো শুনে মুক্তা অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এ আমি কি করলাম? যে মেয়েটাকে আমি কখনো ভালোভাবে কথাই বলিনি, পদে পদে অপমান করেছি, সেই নাকি আমাকে বাঁচিয়েছে। আমি ভাবতেই পারছি না। আর এখন এসেছিল আমার কাছে ক্ষমা চাইতে, আর আমি তাকে আবারও অপমান করে তাড়িয়ে দিলাম। এটা আমি ঠিক করিনি। আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আনভি, আমি ওকে না বুঝে অনেক কথা বলেছি। আই এম সরি। ওর কাছে আমি ক্ষমা চাইতে চাই। তাহলে চল ক্ষমা চেয়ে নে। হ্যাঁ ইয়ার, চল। মুক্তা লিজার খোঁজ করে। তানিশা তাদের দেখে বলে, কি রে, কাকে খুঁজছিস? লিজাকে। মুক্তা ওর কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ ইয়ার, মিটার কাছে অনেক অন্যায় করেছি আমরা। লিজাকে দেখলাম স্টাফ রুমের দিকে যেতে। ওকে, তোরা যা, আমি দেখি ও কোথায়। মুক্তা লিজার খোঁজ করতে গিয়ে দেখে লিজা ময়ূরের সঙ্গে আড়ালে লুকিয়ে কথা বলছে। মুক্তা লিজাকে ময়ূরের সঙ্গে দেখে মনে মনে বলে, লিজার সঙ্গে ওর কি সম্পর্ক? ওরা এইভাবে কেন? এমন সময় ময়ূর মুক্তাকে দেখতে পায়। মুক্তাকে দেখে ময়ূর চলে যেতে গেলে লিজা বলে, এক মিনিট দাঁড়াও, তোমার ওর সঙ্গে কি সম্পর্ক? মুক্তাকে দেখলেই তুমি কেমন হয়ে যাও, আর মুক্তাও তোমাকে দেখলে স্তব্ধ হয়ে যায়। আচ্ছা, আমাকে বলো, ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? অন্য কোনো দিন বলি। না, আজকেই বলবে। পিছন থেকে মুক্তা বলে ওঠে, আমি বলছি। তুমি এখানে কেন এসেছো? সরি লিজা, আমি তোমাকে না জেনে অনেক অপমান করেছি। তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। একটু আগেও তো অপমান করতে ছাড়োনি, এখন হঠাৎ কি হলো? আমাকে খুঁজে এখানে এসে ক্ষমা চাইছো? আমাকে আনবি সব বলল। তুমি আর ময়ূর ভাইয়া আমাকে বাঁচিয়েছো। লিজা মুক্তার মুখে ময়ূরকে ভাইয়া বলতে অবাক হয়। সে বলে, কি বললে তুমি? ময়ূর স্যারকে ভাইয়া বললে? হ্যাঁ, কারণ ও আমার ভাইয়া। কি? ময়ূর তোমার ভাইয়া? হ্যাঁ, আমার আপন ভাইয়া। ভাইয়া আমার উপর রাগ করে বাসা ছেড়ে চলে গেছে। তারপর থেকে ভাইয়া আমাদের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেনি, এমনকি এই শহরেও ছিল না। কিন্তু জানি না হঠাৎ করে ও আমাদের কলেজে কেন এলো। ও তো জানে আমি এখানে পড়ি, তারপরও এখানে। লিজা এবার মুক্তার কনফিউশন দূর করতে বলে, ও এখানে আছে আমার জন্য? তোমার জন্য মানে? লিজা মুক্তাকে তার ও ময়ূরের প্রেমের কথা বলে। সব শুনে মুক্তা বলে, এর মানে তুমি আমার ভাবি? হ্যাঁ, ময়ূর যদি তোমার ভাই হয় আর যদি আমাকে বিয়ে করে,
তবে আমি তোমার ভাবি। তাহলে আজ থেকে আমি তোমাকে ভাবি বলবো? না, এখন ভাবি বলার দরকার নেই। যখন তোমার ভাইয়ার বউ হবো তখন ভাবি বলবে। তাহলে এখন কি বলবো? কেন, যেমন লিজা বলতে তেমন লিজা বলবে। আমাকে ক্ষমা করে দাও লিজা, আমি তোমাকে অনেক অপমান করেছি। দেখো, আমরা সবাই ক্লাসমেট, তুমি মানো আর নাই মানো, তাই এসব বলো না। আচ্ছা, তুমি আমাদের সবাইকে ক্লাসমেট ভাবো? হ্যাঁ ভাবি, আমরা এক ব্যাচ তখন। তাহলে ক্লাসমেটকে কেউ তুমি করে বলে শুনেছো? ক্লাসমেট কিন্তু বন্ধু তো না, তাহলে কি করে তুমি বলবো? তাহলে বন্ধু করে নাও। আমার বন্ধুত্ব কি তুমি মানতে পারবে? আমি তো গরিব। তাতে কি, গরিব বড়লোক এখন আমার কাছে ম্যাটার করে না লিজা। হাই, আমি মুক্তা, তোমার ক্লাসমেট। আমি কি তোমার বন্ধু হতে পারি? বন্ধু হতে পারো যদি সত্যি বন্ধু করতে চাও, তবে তুই করে বলতে হবে। ওকে, তাই হবে। আজ থেকে তুইও আমার বন্ধু, আনবি তানিশার মতো। আর ভাইয়া, এবার তো বাসে ফিরে চল। এখন না বোন, আম্মু। ময়ূরের কথা শেষ হতে না দিয়ে লিজা বলে, চুপ, একটাও কথা নয়। শুনে রাখো, আম্মু যাই বলুক না কেন, আম্মুর কথাই রাগ করে চলে আসা তোমার ঠিক হয়নি। তুমি আজ কলেজ শেষ করে বাসায় যাবে, আর বাসায় গিয়ে আম্মুর কাছে ক্ষমা চাইবে। আর যদি এমনটা না হয় তবে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। তাই যা করবে ভেবে চিন্তা করবে। লিজার কথা শুনে মুক্তা হাসে আর বলে, থ্যাংক ইউ লিজা, তোর জন্য মনে হয় আবার আমি আমার ভাইয়াকে ফিরে পাবো। আচ্ছা, এখন দুজন এক হয়ে আমাকে জ্বালানো হচ্ছে, টাইম আসবে আমিও দেখে নেব। হ্যাঁ ঠিক আছে, দেখে নিস। লিজা চল ক্লাসে যাই। বর্তমান সেই দিন তোদের জন্য এমন একজনকে বন্ধু হিসেবে পেয়েছি। মেয়েটা আজ পর্যন্ত সব সময় আমার খেয়াল রেখে গেছে। ওর মতো একজনকে বন্ধু হিসেবে পেয়ে আসলেই আমি খুব খুশি। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন বলো, তোর ভালোবাসার মানুষের কাছে কখন যাবি? আজকে যাব, ও কাল এসেছে। একটু রেস্ট নিতে দে, আমরা কলেজ শেষ করে যাব। ওকে, তোর একটু বস, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? ভাইয়ের সঙ্গে দেখা করতে? মুক্তা, মার খাবি কিন্তু। দাঁড়া, আমাকে আসতে দে, তারপর দেখাচ্ছি। এই বলে লিজা একটু ক্যান্টিনে যায়। এমন সময় কলেজে একটা লাল রঙের মার্সিডিজ এসে দাঁড়ায়। দামি গাড়ি দেখে সবাই সেই দিকে তাকায়। তখনই একজন বলে ওঠে, এটা তো বাংলাদেশের টিম লিডার আমিন আহমেদ। কথাটা শোনা মাত্র মুক্তা ভিড় ঠেলে আমিনের সামনে দাঁড়ায়। আমিন মুক্তাকে দেখে তার কাছে এগিয়ে আসে আর একটা শয়তানি হাসি দিয়ে বলে, বাহ মিস ধোনি, আপনাকে তো এখানে এত সহজে পেয়ে যাবো ভাবতে পারিনি। মুক্তা আমিনকে দেখেই খুশি হয়ে বলে, আমিন, তুমি এখানে? আমি তো ভাবতেই পারছি না তুমি এখানে আসবে আমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আসতে তো আমাকে হতোই। তোমার বড়লোক বয়ফ্রেন্ড চাই, তাই না? ও সরি, বয়ফ্রেন্ড নয়, আপনার তো টাকা চাই, তাই না? টাকা চাই, টাকা। এই নাও টাকা। কত চাই বলো, আরও নেবে? আরও? এই বলে মুক্তার মুখের উপর একের পর এক টাকা ছুঁড়ে মারে। আমিনের এমন বিহেভ দেখে মুক্তা অবাক হয়। মুক্তা আমিনকে বলে, আমিন, এসব তুমি কি বলছো? আর এসবের মানে কি? কেন তুমি বুঝতে পারছো না? তুমি তো এটার জন্যই আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলে, তাহলে আজ নাটক করছো কেন? যেন বুঝতেই পারছো না কি হচ্ছে এসব। টাকাগুলো তুলে নাও। আমিন, তুমি আমাকে ভুল বুঝছো। আচ্ছা তাই? আমি আপনাকে ভুল বলছি, তার ঠিকটা কি? আমি তোমাকে... মুক্তার কথা শেষ করতে না দিয়ে আমিন আবার বলে, চুপ, আমাকে তুমি বলে ডাকবে না। তোর মুখে তুমি ডাক ভালোবাসা ঠিক মানায় না। তুই টাকাকে ভালোবাসিস, সেই টাকা তোর পায়ের কাছে। যা কুড়িয়ে নিয়ে নে। এটা বলতে আসিস না যে তুই আমাকে ভালোবাসিস। আজ আমার টাকা আছে বলে বলছিস তুই আমাকে ভালোবাসিস। কত টাকা নিবি বল, আজ আমি তোকে টাকায় মরিয়ে দেব। আমিনের কথা শুনে মুক্তার দুই চোখে জল গাল বেয়ে পড়ে টপ টপ করে। আমিন তার চোখের পানি হাতের মধ্যে নিয়ে বলে, খুব ভালো নাটক করতে পারিস দেখছি। কিভাবে মানুষকে ফাঁদে ফেলা যায় তার কৌশল ভালোই জানিস। আর যাকে তুই বলা আমাকে বলতে পারবি না। আমি আর তোর ফাঁদে পা দিব না। এইসব বলে আমিন সেখান থেকে চলে যায়। মুক্তার কাছে কোনো ভাষা নেই বলার জন্য। এমন সময় লিজা আসে। লিজা এসে দেখে টাকা পড়ে আছে।
তার পাশে মুক্তা বসে কান্না করছে। আনবি, তানিশা সবাই মুক্তাকে সান্ত্বনা দিচ্ছে। লিজা এসে বলে, কি হয়েছে এখানে এইটুকু সময়ের মধ্যে? আর এসব কি আনবি? মুক্তা যে ছেলেকে ভালোবাসতো সে এসেছিল। সে এসে মুক্তাকে যা নয় তাই বলে অপমান করেছে। কি? আমি ছিলাম না তার মধ্যে এত কিছু হয়ে গেল? সেটা কোথায় গেল? ও চলে গেছে। আগে তো গরিব ছিল, এখন দুটো পয়সার মুখ দেখে খুব অহংকার হয়েছে, মুক্তাকে টাকা দেখাচ্ছে। কে সেই ব্যক্তি যে গরিব থেকে বড়লোক হয়ে এত অহংকার করছে? লিজার প্রশ্ন শুনে তানিশা বলে, কে আর ওই বাংলাদেশ টিমের লিডার আমিন আহমেদ ক্রিকেট খেলে একটু নামডাক হয়েছে বলে নিজেকে কি না কি ভাবছে। তানিশার মুখে আমিনের নাম শুনে লিজা অবাক হয়ে যায়। সে সবার উদ্দেশ্যে বলে, কি নাম বললি? আমিন আহমেদ, বাংলাদেশের ক্রিকেট টিমের লিডার? ওকে, আমি দেখছি ব্যাপারটা। লিজার কথা শুনে মুক্তা চোখটা মুছে নিয়ে বলে, থাক লিজা, তোকে আর কিচ্ছু করতে হবে না আমার জন্য। তুই আমার জন্য অনেক কিছু করেছিস। আমি চাই না আমার জন্য ওর কাছে তুই অপমান হোস। কিছু হবে না, তোরা শুধু দেখতে থাক। ও কত অপমান করতে পারে আমার বন্ধুকে, আমিও দেখছি। ও কত বড় প্লেয়ার হয়েছে, আমিও দেখছি। এই বলে লিজা স্কুটি নিয়ে বাসার দিকে বার হয়। এমন সময় ময়ূর এসে লিজার সামনে দাঁড়িয়ে বলে, লিজা এখন কোথায় যাচ্ছ? একটু পরে তো তোমার ক্লাস আছে। আমার এখন একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। আমি ক্লাস পরে করে নেব। কিন্তু লিজা, আমার কথাটা শোনো। আমার কাছে একদম সময় নেই তোমার কথা শোনার। আমাকে এখন কাজটা করতেই হবে। এই বলে লিজা স্কুটি নিয়ে বেরিয়ে যায়। লিজা চলে যেতে ময়ূর মনে মনে বলে, ওর কি এমন কাজ আছে যার জন্য আমার কথা না শুনে ভাবে চলে গেল? আনবি ও তানিশা মুক্তাকে নিয়ে ক্লাসরুমে যায়। মুক্তা চুপচাপ একটাও কথা বলছে না। তাই বাধ্য হয়ে আনবি মুক্তাকে নিয়ে তার বাসায় দিয়ে আসে। মুক্তার এমন অবস্থা দেখে মধু আনবিকে বলে, আনবি আপি, আপুর কি হলো? পরে শুনবে, এখন ওকে ফ্রেশ হতে দাও। ওর কাপড় নিয়ে আসো, ওকে নিয়ে ওয়াশরুম যাচ্ছি আমি। ওকে আপু, আমি আনছি। আনবি ও মধু মুক্তাকে ফ্রেশ করিয়ে দিয়ে আনবি মুক্তাকে বলে, দেখ দোস্ত, এভাবে ভেঙে পড়িস না। আমি তোকে ভুল বুঝেছে, ওর ভুল ভাঙাতে হবে। এবার মুক্তার নীরবতা ভেঙে বলে, না, তার কোনো দরকার নেই। ও আমাকে যেটা ভাবছে আমি সেটাই থাকতে চাই। আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না, শুনতেও চাই না। একবার তো আর কোনো কথা শুনতে চাই না। আমাকে এখন একা থাকতে দে তোরা। আনবি ও মধু আর কথা না বাড়িয়ে চলে যায়। মুক্তা বিছানায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আজ তার চোখে কোনো ঘুম নেই। ওইদিকে লিজা বাসায় ফিরে আমিনকে দেখতে পায় না। তখন রাশিকে বলে, আপি, ভাইয়া বাসায় এসেছে? না, ভাইয়া তখন বাসায় নেই। ভাইয়া তো কোথায় গেল? ও আচ্ছা, ঠিক আছে। কিছু হয়েছে? তুই এখন এখানে কেন? কলেজে গেলি এখন? ভাইয়ার সঙ্গে কথা ছিল, তাই এলাম বাসায়। তোর যদি কিছু বলার ছিল বাসায় ছেড়ে যখন বলতে পারতিস। তখন তো জানতাম না, এখন জানলাম, তাই এখন এলাম। এখন কি জানলি? পরে বলছি, আগে ভাইয়া আসুক। এমন সময় আমিনের আম্মু এসে বলে, কি হলো তোদের দুই বোনের? রিজা, তুই এখন বাসায়? ওটাই তোকে বলছিলাম। ওইদিকে মুক্তার মা ও আব্বু বসে আছে। তাদের কাছে মুক্তা এসে বসে কোনো কথা বলছে না, মন খারাপ করে আছে। মুক্তার আব্বু মুক্তাকে বলে, মুক্তামা, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? তুই তো শান্ত হয়ে বসার মেয়ে না। মুক্তার তার আব্বুর কোনো কথার উত্তর দেয় না, চুপচাপ বসে আছে। তারপর তার মাকে বলে, আম্মু, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাতে পারি? হ্যাঁ, ঘুমা। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মুক্তার মা মুক্তার মাথায় হাত বুলাতে বুলাতে মুক্তার আব্বুকে বলে, কি হলো বলো তো মেয়েটার? কেমন শান্ত হয়ে গেছে। মেয়ে তো আমার এত শান্ত কখনো ছিল না। সব সময় নিজের মতো করে ঘুরে বেরিয়েছে, কোনো বাধা মানেনি। আজ এমন হয়ে গেছে কেন? আমিও বুঝতে পারছি না মেয়েটার কি হলো, কিছু বলছো না। এমন সময় মধু তাদের কাছে গিয়ে বলে, আব্বু আম্মু, আমি তোমাদের বলছি কি হয়েছে। তুই জানিস কি হয়েছে ওর? কি হয়েছে মা, কিছু বলবি?
আব্বু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল না, কি বলবি? আব্বু, আপু একটা ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু ছেলেটা আব্বুকে ভুল বুঝে আপুর থেকে দূরে চলে গেছে। কি বলছিস? মুক্তা ভালোবাসে কোনো ছেলেকে? হ্যাঁ আব্বু, তাই তো আপু কখনো বিয়েতে রাজি হয়নি। কে সেই ছেলে আমাকে বল, আমি তাকে বোঝাবো। আমি আমার মেয়েটাকে এভাবে দেখতে পারছি না। আমি তো সেভাবে কিছু জানি না, তবে শুনেছি ক্রিকেটের সঙ্গে ছেলেটা জুড়ে আছে, একজন বলতে পারে। কে সে? আমাকে বল তার নাম। আনবে আপু, দাঁড়াও আপুকে কল করি। মধু তার আব্বু আম্মু যে কথা বলছে সেদিকে মুক্তার হুঁশ নেই। সে তার মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আনবির থেকে আমিনের কথা জানতে পারে। মুক্তার আব্বু বলে, আমি যাব, আমি ওই ছেলেকে বুঝে ঠিক নিয়ে আসবো। ওইদিকে আমিন কলেজ থেকে বেরিয়ে একাডেমি যায় কোচের সঙ্গে দেখা করতে। কোচের সঙ্গে দেখা করতে গেলে কোচ বলে, আমিন, তুমি এসেছো? আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম। কেন কেন স্যার, কোনো দরকার? হ্যাঁ, দরকার বলেই তো কল করতে চাইছিলাম। হ্যাঁ স্যার, বলুন কি বলবেন। সামনের সপ্তাহে একটা ম্যাচ আছে, বাংলাদেশ বনাম ইংল্যান্ড। তোমাকে যেতে হবে। আবার বাইরে যেতে হবে? যেতে তো হবেই, কিছু করার নেই। আমিন নাহিদের সঙ্গে কথা বলে বাসায় আসে। আমিন কল্পনাও করেনি যে বাসায় ফিরলে তার জন্য কি অপেক্ষা করছে। আমিন গাড়ি থেকে নামতে না নামতে লিজা তার সামনে এসে দাঁড়ায়। লিজাকে সামনে দেখে আমিন বলে, লিজা, তুই এভাবে আমার পথ আটকে দাঁড়ালি কেন? কিছু বলবি তো ভিতরে গিয়ে বল, এখানে এভাবে দাঁড়ালি কেন? এখানেই সবার সামনে দাঁড়িয়ে কথা বলছি বলে মানে লাগছে সবার সামনেই বলা যাবে না? এসব তুই কি বলছিস? আর তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? তো তুমি একা এভাবে কথা বলতে পারবে, আর কেউ পারবে না? তুমি যখন কলেজ ভর্তি সবার সামনে একটা মেয়েকে অপমান করতে পারো টাকা দেখিয়ে, তাহলে আমি কেন পারবো না? আজ টাকা হয়েছে বলে তুই মানুষকে মানুষ ভাবতে পারছিস না? টাকার অহংকার তোকে এত নিচে নেমে দিয়েছে। লিজার কথা শুনে রাশি, তার আব্বু আম্মু, পাশের বাসার সবাই অবাক হচ্ছে। লিজার আব্বু বলে, কি হয়েছে মা? তুই এইভাবে তোর ভাইকে কথা শোনাচ্ছিস কেন? কথা শোনাবো না তো কি করব? তুমি জানো তোমার গুণধর ছেলে আজ কলেজ ভর্তি লোকের সামনে একটা মেয়েকে অপমান করে এসেছে। মেয়েটার কি অপরাধ ছিল? ওকে ভালোবেসেছিল, এটাই তার অপরাধ। লিজার কথা শুনে সবাই অবাক হয়। আমিন বলে, তুই কোন মেয়ের কথা বলছিস? তুই জানিস ও একটা লুবি মেয়ে, টাকার জন্য আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল। তুই মুক্তাকে এই চিনেছিস? তুই জানিস ও তোকে কতটা ভালোবাসে? আমি জানি বলেই বলছি, ও নিজের মুখে বলেছে ও আমাকে বড়লোক ভেবে ভালোবেসেছিল। যখন জানলো আমি গরিব তখন ও সবার সামনে আমাকে অপমান করেছিল। আজ আমি করেছি বলে তুই আমাকে বলতে আসছিস? হ্যাঁ, এটা সত্যি, তুই গরিব জেনে ও তোকে কথা শুনিয়েছিল। কিন্তু এটাও ঠিক, যখন ও বুঝেছিল ও তোকে ভালোবাসে, ও তোর কাছে ক্ষমা চাইতেই যাচ্ছিল। আর তখনই ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ও হসপিটালে ভর্তি হয়। সুস্থ হওয়ার পর ও তোর খোঁজ নিয়েই ছিল। ও জানতে পারে তুই বিদেশে গেছিস। লিজার কথা শুনে তখনই রাশি বলে, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া যাওয়ার পরপর একটা মেয়ে এসেছিল ভাইয়ার খবর নিতে। ওই মেয়েটা কি? কি? মুক্তা এখানেও এসেছিল ভাইয়ার খবর নিতে? দেখ ভাইয়া, ওই মেয়ে যদি টাকার পেছনে ছিল, তাহলে ও কেন তোকে খুঁজে তোর জন্য এখানে এসেছিল? এর উত্তর দিতে পারবি? লিজা রাশির মুখে সব শুনে আমিন অবাক হয়। আমিন বলে, কি বলছিস তোরা? সেদিনও আমার কাছে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল আর সুস্থ হওয়ার পর আমায় খুঁজে বাসায় এসেছিল। এর মানে ও সত্যি আমাকে ভালোবেসেছিল? আমি ওকে বুঝতেই পারিনি। এ আমি কি করলাম? সবার সামনে ওকে আমি অপমান করলাম। এটা আমি ঠিক করিনি। আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে। বোন, তুই আমাকে একটু সাহায্য কর, আমি ওর কাছে ক্ষমা চাইবো। তুই সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ, তুই একটা কিছু কর। ওকে ভাইয়া, তাই করছি। তুই ওকে আর কষ্ট দিস না। দেব না, ও অনেক কষ্ট পেয়েছে। আর নয়, এবার ওর খুশি থাকার পালা। এবার শোন, আমি যা বলছি তাই কর। ভাইয়া, ওই মেয়েটা খুব ভালো, ওকে আমাদের ভাবি করে নিয়ে আয়। তাই হবে, ওকেই আমার বউ করব। আব্বু আম্মু, তোমাদের কোনো আপত্তি আছে? না, আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরও ওই মেয়েকে চাই। আমিন লিজাকে কিছু বলে। সেই মতো লিজা মধুর বাসায় যায়। লিজাকে দেখে মধু ও তার আব্বু বলে, আরে ভাবি, তুমি এখন এখানে? ভাইয়া তো কলেজে। আমি তোমার ভাইয়ের কাছে আসিনি। তাহলে এখন এখানে?
ও আপুর কাছে? হ্যাঁ, আমার মুক্তার সঙ্গেই কথা আছে। ওকে নিয়ে একটা জায়গায় যেতে চাই। লিজার আওয়াজ পেয়ে মুক্তা চোখ খুলে বলে, লিজা, আমি যাব না, তুই চলে যা। তোকে আজ আমার সঙ্গে যেতেই হবে। বলছি তো আমি যাব না। ওদের কথার মাঝে হঠাৎ মুক্তার আব্বু বলে ওঠে, লিজামা, ওকে জোর করো না, ওর মন ভালো নেই। আমি জানি আব্বু, তাই তো ওকে নিয়ে যেতে চাই। শুনলাম ও কোনো ছেলেকে ভালোবাসে, আর ওই ছেলের কাছে যাচ্ছে যাতে ও আমার মেয়েটাকে মেনে নেয়। তার কোনো দরকার নেই। এই আব্বু, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। মুক্তা যা, রেডি হয়ে আয়। কি বলছো মা? আমি না গেলে কি করে হবে? বলছি তো যেতে হবে না। মুক্তা, তুই আমার সঙ্গে যাবি? হ্যাঁ কি না বল। মুক্তা আর কিছু না বলে লিজার সঙ্গে বেরিয়ে পড়ে। মুক্তা লিজাকে কলেজের দিকে যেতে দেখে মুক্তা বলে, এখানে আবার নিয়ে এসেছিস কেন? সবার কথা শোনাতে, যেভাবে একটু আগে শুনে গেলাম। সময় হলেই বুঝতে পারবি, এখন চুপচাপ আয়। বলে লিজা মুক্তাকে নিয়ে ওদের ক্যাম্পাসে যায়। ক্যাম্পাস দেখে মুক্তা অবাক হয়ে বলে, এসব কি লিজা? যেটা দেখছিস সেটাই। আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলে লিজা মুক্তাকে নিয়ে ক্যাম্পাসের মাঠে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। মুক্তা বুঝতে পারছে না কি হচ্ছে। মুক্তা বলে, এসব কি লিজা? বললাম না, সব জানতে পারবি, একটু ওয়েট কর। মুক্তা যত ভেতরে যায় ততই অবাক হয়। পুরো ক্যাম্পাস নানান রকমের ফুল দিয়ে সাজানো। মুক্তা গিয়ে দাঁড়ায় একটা বৃত্তির মধ্যে। এমন সময় চারদিক থেকে ফুলের বৃষ্টি পড়ছে মুক্তার উপর। মুক্তা অবাক হয়ে সব দেখছে। এমন সময় আমিন একটা মিষ্টি গান গাইতে গাইতে মুক্তার সামনে এসে হাঁটু মুড়ে বসে বলে, মুক্তা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি, তোমার ভালোবাসাকে না বুঝে অপমান করেছি। মুক্তা, তুমি আমাকে একটা সুযোগ দিবে? আমি তোমাকে যে অপমান করেছি জানি তার ক্ষমা হয় না, তবুও বলছি, পারলে আমাকে ক্ষমা করে দাও আর একটা সুযোগ দাও। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চাই। আই লাভ ইউ মুক্তা। মুক্তা স্পিচলেস, সে কি বলবে বুঝতে পারছে না। কলেজের সবাই অবাক হয়ে গেছে। মুক্তা আমিনের দিকে অবাক হয়ে তাকিয়েছে। সে বিশ্বাস করতে পারছে না আমিন তার কাছে ক্ষমা চেয়ে ভালোবাসা নিবেদন করছে। মুক্তাকে চুপ দেখে আমিন আবার বলে, পারবে না মুক্তা আমাকে ক্ষমা করে আবার তোমার ভালোবাসায় আমাকে ভরিয়ে দিতে? পারবে না তুমি আমাকে আপন করে নিতে? তুমি তো আজও আমাকে ভালোবাসো, তবে কেন এখনো চুপ করে আছো? বলো না একবার, তুমি শুধু আমার। অনেকক্ষণ নীরব থাকার পর মুক্তা বলে ওঠে, আমি তো তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, তুমি তো আমি ভালোবাসনি, আমাকে অপমান করে। এবার মুক্তার কথা শেষ করতে না দিয়ে আমিন উঠে মুক্তার মুখে আঙুল দিয়ে বলে, আমি তো মানছি আমি ভুল করেছি, তোমাকে সবার সামনে অপমান করেছি, তাই তো তোমাকে সবার সামনে প্রপোজ করার জন্য এত আয়োজন করলাম। এখনো কি তুমি আমাকে ক্ষমা করতে পারছো না মুক্তা? আমি কখনো তোমার উপর রাগ করতে পারি না। আমি যেটা ছিল সেটা অভিমান। আমি জানি মুক্তা, সে অভিমানের পাহাড়গুলো সরিয়ে কি আমাকে তোমার মনে জায়গা দেওয়া যায় না? আমার মনে সবটা জুড়ে শুধু তুমিই ছিলে, তাই নতুন করে জায়গা দেওয়ার কথা আসে কি করে? আমিও যে তোমাকেই ভালোবাসি আমিন। আই লাভ ইউ টু। বলে আমিনকে জড়িয়ে ধরে মুক্তা। আমিনও মুক্তাকে জড়িয়ে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, আমাকে আর কখনো তোমার থেকে আলাদা করো না আমিন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমিন ও মুক্তার সম্পর্ক সবাই মেনে নেয়। দুই পরিবার মিলে দুজনের বিয়ের ব্যবস্থা করে। মুক্তা, লিজা ও ময়ূরের ব্যাপার আমিনকে বলে দেয়। আমিন সবার সঙ্গে কথা বলে তাদের বিয়ের কথাও ফাইনাল করে। দেখতে দেখতে আমিনের খেলার দিন চলে আসে। দুদিন পর ম্যাচ। আমিন মুক্তাকে বলে, মুক্তার পরশু আমার ম্যাচ, আমাকে যেতে হবে। তাই পরশু ম্যাচ? আমাকে আগে বলনি কেন? বলার সুযোগ হয়নি। একদিন পর আমিন খেলতে চলে যায়। যেদিন ম্যাচ সেদিন মুক্তা ও বাকিরা কলেজ যায়নি খেলা দেখার জন্য। মুক্তা টিভির সামনে বসে আছে আমিনের খেলা দেখার জন্য। তার পাশে তার আব্বু আম্মু, মধু, আনবি, তানিশা, আকাশ। ওইদিকে লিজা, ময়ূর, রাশি, শ্রাবণ, তার আব্বু আম্মু সবাই একসঙ্গে বসে ম্যাচ দেখছে। আমিনদের 4 রান বাকি আর বল বাকি 2। সবাই হাত তুলে দোয়া করছে। মুক্তাও আল্লাহর কাছে দোয়া করছে। আমিনের জন্য প্রথম বল মিস যায়। লাস্ট বল 4 রান।
আমিন একবার উপরের দিকে তাকায়, তারপর ব্যাটকে শক্ত করে ধরে বল দেখে ব্যাট ঘুরিয়ে দেয়। বল বাউন্ডারির বাইরে। 6 রান নিয়ে তাদের টিমকে জিতিয়ে দেয়। খেলার শেষে আমিন কল করে। মুক্তা কল রিসিভ করে লাউড স্পিকার দেয়। সবাই মিলে আমিনকে কনগ্রাচুলেট করে। আমিন সবাইকে থ্যাঙ্কস জানায়। তারপর মুক্তা স্পিকার অফ করে কানে ফোন নিয়ে দূরে গিয়ে আস্তে আস্তে আমিনকে বলে, আই লাভ ইউ মাই লাভ। আই লাভ ইউ টু মাই সুইট হার্ট। এবার জলদি বাসায় ফিরে এসো, আর ভালো লাগছে না তোমাকে ছাড়া থাকতে। আমারও ভালো লাগছে না। তখনই পেছন থেকে সবাই একসঙ্গে বলে ওঠে, আমাদেরও ভালো লাগছে না। সবার আওয়াজ পেয়ে মুক্তা চমকে যায়। মুক্তা লিজার কান ধরে বলে, বদমাস, তুই সবাইকে নিয়ে এসেছিস। আমি ছাড়া তোকে কে জ্বালাবে শুনি? আমি তোর রায়বাগিনী ননদিনী। তখনই মুক্তা লিজাকে থামিয়ে দিয়ে বলে, তুই ভুলে যাস না আমিও তোর রায়বাগিনী, তাই সামলে থাকবি। ওদের তো এইসব খুনসুটি লেগেই থাকবে। ওদের খুনসুটি মেটাতে গেলে গল্প আর শেষ হবে না। তাই আর বাড়ালাম না ওদের খুনসুটি। এখানে শেষ করলাম গল্পটা। ভালো থাকবেন সবাই।